চায়ের প্রহর ঢাকা আমার চিটাগং ঈদ ক্রিসমাস হোলি রং ঢাকা আমার রংপুর রাস্তার পাশের চুরমুর ঢাকা আমার কক্সবাজার কুকুত আর ছক্কা চা ঢাকা আমার রাজশাহী রাম দোকানে গিয়ে ঝগড়া করে কমাই দাম ঢাকা আমার বগুড়ার দই দিনরাত এফএম এ কান পেতে রই ঢাকা আমার খুলনা দাদুর বাড়ির দোলনা ঢাকা আমার বরিশাল কনফিউজড অ্যাবাউট সাফেদা নাকি তাল ঢাকা আমার ময়মনসিংহ শুনলাম টিএনটি ফোনের রিং ঢাকা একা নয় ঢাকা জড়িয়ে আছে সারা দেশে সবার সাথে এক স্টেশন এক নেশন দিস ইজ ঢাকা FM 90.4 ঢাকা FM 90.4 সবার সাথে 90.4 সারা দেশে 90.4 চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি চান যা আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। আজ কেন জানি অসম্ভব রকমের একটা রোমান্টিক ফিল এবং দারুণ দারুণ কী বলবো, একটা প্রেম প্রেম টাইপের একটা অ্যাটিটিউড আমার সমস্ত চারিপাশকে আবিষ্ট করে রেখেছে। এর অবশ্য যৌক্তিক কারণ আছে, আমি দেখিয়ে দিই আমাদের আজকের অতিথি ভালোবাসার বাংলাদেশের। এবং আমার কেন জানি মনে হচ্ছে শুধু আমি না, যারা ভিউয়ার্স ঢাকা FM 90.4 ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে এখন এই মুহূর্তে কানেক্টেড আছেন, তাদের সবার মধ্যেই হয়তো একই ধরনের উন্মাদনা, একই ধরনের ভাবনা কাজ করবে। এবং হয় না যে কিছু কিছু মানুষকে দেখলে বা কিছু কিছু মানুষের সান্নিধ্যে আসলে যে কবি না সেও কাব্য করা শুরু করে দেয়, এ ধরনের একটা পারিপার্শ্বিক একটা পরিস্থিতি কাজ করছে। এনিওয়ে, আমি আর ফর্মাল না হয়ে আনুষ্ঠানিকভাবে আজকের অতিথি তাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। অনেক ভালোবাসা, দারুণ মহব্বত, অনেক শ্রদ্ধা, অনেক টানের সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। ইয়া সৃষ্টির ক্যারিজমা এইটাই, স্রষ্টা আসলে মাঝে মাঝে আমার কাছে কেন জানি মনে হয় যে উনি পক্ষপাত দুষ্ট নন, কিন্তু যখন সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সবচেয়ে ক্যারিজমেটিক সৃষ্টি নারীত্বকে পৃথিবীতে নিয়ে এসেছেন, তখন এটা আসলে অনেক বড় রকমের সৌন্দর্যের দাবি রাখে। আমার কাছে একটা ভিতরে জিনিস কাজ করতেছে, আপনি পারমিশন দিলে বলি। হ্যাঁ, শিওর। এবং এই জিনিসটা কেন কাজ করতেছে এর পেছনে একটা রিজন আছে। আই এম সরি, আপনার যে অবয়ব, স্পেশালি চুল, যেটা আপনি আলতো করে একপাশে ছড়িয়ে রেখেছেন, যেটা ক্যামেরা থেকে দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম গালের পাশের এই পাশের তিলটা, যেটা আমার ভিউয়ার্সরা হয়তো মিস করতেছে, এত স্পষ্টভাবে হয়তো দেখতে পাচ্ছে কিনা আমি জানি না। এবং সব মিলিয়ে আপনার যে মুখের অবয়ব, স্পেশালি আপনার চোখ, অনেক দিন পর কেন জানি মনে হচ্ছে যে অনেক ইন্টেন্সিটি একটা চোখের মধ্যে, যে চোখের মধ্যে হারিয়ে যাওয়ার কথা মানুষ কাব্য করে বলে হারিয়ে যাওয়া যায়। তো একটা ফিল আসতেছে, ফিলটা হয়তো যদি আমি এভাবে চিন্তা করি, এভাবে ব্যাখ্যা করি, যে ঘোর যেন কখনো না কাটে, এ ঘোর যেন কখনো না কাটে। তোমাকে মেনশন করেই বলতেছি, আপনি থেকে তুমিতে নেমে গেছি, কত বড় পাকনা। এ ঘোর যেন কখনো না কাটে, নেশায় আমাকে নিয়ে এসেছে তোমার কাছে, আরো অনেক বেশি কাছে। তাই জীবনে চাই না তো কিছু, আর চাওয়া শুধু একটা, এ ঘোর যেন কখনো না কাটে। উদ্ভ্রান্ত আমি আজ সত্যি অনেক দামি, বহুকালের সাধনায় এই কল্পনায় থাকা তোমাকে আজ ছুঁয়ে ফেলেছি আমি। হাত দিয়ে ছুঁয়ে ফেলার কথা বলিনি, কিন্তু কল্পনায় থাকা তোমাকে আজ ছুঁয়ে ফেলেছি আমি। তোমার সাথে কথা বলা, একই সাথে পা ফেলা, সকাল সন্ধ্যা, তাই জীবনে সত্যি কিছু চায় না তো, আর চাওয়া শুধু একটা, এই ঘোর যেন কখনো না কাটে। সো আজকে সত্যি এই গুরুর রিয়াজ 12টা বেজে গেছে, প্রেম ভালোবাসা একদম মই মই করতেছে চারিপাশ, এবং আমার কাছে মনে হচ্ছে বসন্তের যে আবহ সেটি দারুণভাবে ছড়িয়ে গেছে ভালোবাসার স্টুডিওতে। সো আমরা জানতে চাই আপনার কথা, আপনার ব্যক্তি জীবনের কথা। আমরা জানতে চাই ভালোবাসা কি, ভালোবাসার সাথে নারীত্বের যে চমৎকার বন্ধন, এই যে মহব্বতের বন্ধন, এই যে প্রেমের বন্ধন,
সেগুলো আপনার জীবন থেকে আপনার মতো করে আপনি বর্ণনা করেন, একটু শুনি আপনার মতো করে। এবং আপনাদের সবাইকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা, অসম্ভব ভালোবাসা একদম অন্তরের অন্তঃস্থল থেকে এই লোগো 90.4-কে এত চমৎকার করে যত্ন করে ভালোবাসার জন্য। ফার্স্ট প্রোগ্রাম দ্যাট ওয়াজ বুম, এটা আপনাদের সাকসেস স্টোরি। এবং আমার কাছে মনে হচ্ছে যে এতেশাম এখনও ফেলনা হয়ে যায়নি, কারণ আপনাদের ভালোবাসার কারণে এতেশাম এবং জুয়েল ভালোবাসার বাংলাদেশ নিয়ে খুব দারুণভাবে কাম ব্যাক করেছে। সো ক্রেডিট গোজ টু ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন। এবারে ভালোবাসতে থাকুন, কারণ ভালোবাসা পেয়ে পেয়ে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি। আপনাদের ভালোবাসার বাইরে প্লিজ আমাদেরকে রাখবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুকে স্ট্রিমিং হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে স্ট্রিমিং হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ঢাকা FM 90.4-এর যে কাভারেজ পুরো বাংলাদেশ ব্যাপৃত, সেখানে ছড়িয়ে পড়ছে আমাদের ভালোবাসার গল্প, ভালোবাসার কল্পকাহিনী। যাচ্ছি আপনার কাছে, শুনতে চাই আপনার জীবনের গল্প। আসসালামু আলাইকুম, আমি নকশি তাবাসসুম। আচ্ছা, ভালোবাসার গল্প বলতে ভালোবাসা শব্দটা তো আসলে এর ব্যাপ্তি, এর মানে বিস্তৃতিটা অনেক বেশি। ভালোবাসা বলতে শুধু কিছুক্ষণ আগে গুরু ভাইয়া বলছিলেন যে দেশের প্রতি প্রেম এবং পরিবারের প্রতি প্রেম সব কিছু। আমাকে কি শুধু এমনি এতেশাম বলা যায়? গুরু এবং ভাই বললে দুটোই যেন একটু দূরে দূরে শোনায়। গুরু বললে এর মধ্যে কোনো প্রেম প্রীতির প্রয়োজন নাই, মহব্বতের দরকার নাই, গরিব আদমি পাহাড়ের গুড়ায় বসে ধ্যান সাধনা করবে। আচ্ছা, ভাইয়া বলে সাইয়া হওয়ার প্রবাবিলিটি একদম কমে যায়। আমাদের সবার ভালোবাসার এতেশাম বলছিলেন কিছুক্ষণ আগে যে দেশের প্রতি ভালোবাসা এবং সবার প্রতি যে পারস্পরিক একটা ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা, শুধু মানে প্রেয়সী বা প্রেমিকের ভালোবাসা না, ভালোবাসার ব্যাপ্তিটা তো আসলে অনেক। তো এবং আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করি, কারণ আমি আমার জীবনে সব ধরনের ভালোবাসাই পেয়েছি বাই দ্য গ্রেস অফ আল্লাহ। সেটা যে সোলমেট বলেন সেটা হতে পারে, পরিবারের ভালোবাসা হতে পারে, কাছের বন্ধু বান্ধবের ভালোবাসা, আপনাদের সবার ভালোবাসা, তারপরে হচ্ছে থাকে না কমিউনিটির একটা ভালোবাসা। সব ভালোবাসা মিলে কিন্তু আমি আজকে নকশি তাবাসসুম। সব ভালোবাসায় একটু একটু করে সমৃদ্ধ হয়ে কিন্তু আমি আজকের এই আমিতে পরিণত হয়েছি। তবে হ্যাঁ, এটা ঠিক, সমস্ত ভালোবাসার মধ্যেও ওই যে স্পেশাল একটা ভালোবাসা থাকে না, প্রেয়সী বা প্রেমিকের ভালোবাসা, এই জায়গাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের সবার। আপনি কথা বলবেন মাঝে মাঝে, কিন্তু আমার মাঝে মাঝে কোয়েশ্চেন পপ আপ করে, এটা আমার একটা কমপ্লেন প্রবলেম। ওগুলো বলতে পারবো তো? হ্যাঁ, শিওর। এই যে কানের দুলটা যখন কোনো ইসে আমি দেখি তখন ভাবছি কি পরে এটা, কিন্তু এই দুলটা যে কাউকে পরলে এত সুন্দর মানে আমার জানা ছিল না, বিলিভ মি। আমি ভাবতাম যে এত বড় দুল কে পরে, কখন পরে, বাট এই কানে যখন ঝুলতেছে, দুলটা ঝুলতেছে কেমন শব্দ হলো, আমার আর শব্দ জ্ঞান ঠিক হবে না। এই আপনার সাথে যখন এই কানে দুলটা পরা অবস্থায় দেখতেছি তখন হচ্ছে না, এই দুলটা এটার জন্য হয়তো বানানো হয়েছে। আপনি এরকম বড় দুল পরতে পছন্দ করেন, রাইট? আমি তো আগে দেখিনি, আপনি তো ডাকেনও নি কখনো, তো আমরা প্রোগ্রামেরও বাহানায় দেখার সুযোগ পাইনি। আরেকটা জিনিস, এটাও বলা ঠিক না, কোনো ছেলে যে কোনো মেয়ের দাঁত খেয়াল করতে পারে এটা উচিত না, আমি জানি উচিত না, মাফ করেন, বাট দাঁতটা দেখে মনে হচ্ছে যে নকশি বললেন না আপনার, ওই যে নকশির যে ফোড়গুলো যেমন সুন্দর হয় না, একটার সাথে একটা আলাদা করা যায় না, এমনই সুন্দর দেখাচ্ছে। আই এম সরি ফর মাই হেলদি ফ্ল্যাটারিং। ওকে, যাচ্ছে আপনার কাছে। আমি ওই জ্ঞানগর্ভ আলোচনা তো ভালোবাসা নিয়ে অবশ্যই শুনবো, বাট তার আগে কেন জানি মনে হচ্ছে কণ্ঠস্বর বলতেছে, দারুণ মিষ্টি গান করতে পারেন আপনি। একটা পরিচিত কোনো কভার সং আপনার গলায় শুনতে চাই, এক্সট্রিমলি রোমান্টিক, বাইরে কিন্তু উথাল পাথাল একদম ভালোবাসার মৌসুম চলতেছে। আচ্ছা, ঠিক আছে, আমি শ্রোতাদেরকে আগেই বলে নিই, আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে এবং আমার নাকটাও বন্ধ। সো আমি গান অবশ্যই করব, কিন্তু সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনতে হবে। তো ওরা তো সাধারণ মানুষের একটা গান শুনতে যা পাচ্ছে তাই তাদের কাছে বাড়তি পাওয়া। ঠিক আছে। সো আপনাদের জন্য, আর শুধুমাত্র আপনাদের কারণে, যারা ভালোবাসা বাংলাদেশের ভিউয়ার্স যারা আছেন এবং অফকোর্স ঢাকা FM 90.4-এর থ্রু দিয়ে আমাদেরকে শুনতে পাচ্ছেন, আপনাদের জন্য এক্সক্লুসিভ এই গানটি জোর করে রিকোয়েস্ট করতেছি, কেন কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে অসম্ভব ভালো গাইতে হয়তো পারেনি মানুষটি। শুনি। আচ্ছা, এটা প্রেমের গান হতে হবে কি? হ্যাঁ, প্রেমের গান এবং শাকিলা জাফর আপুর একটি গান। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমার মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমার মন ভরে যায় মধুর অনুরাগে।
মধুর অনুরাগে তুমি মিষ্টি করে দুষ্টু বলো। তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও। তোমায় ছাড়া পৃথিবীতে বড্ড একা লাগে, আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে তুমি মিষ্টি করে দুষ্টু বলো। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস লট। আমি ভুলছিলাম না, ইনফ্যাক্ট থ্যাংক ইউ। আচ্ছা, শুনছিলাম লক্ষ্মীর কণ্ঠে গান এবং আমরা শুনতে চেষ্টা করছিলাম তার জীবনের কথা। ছোটবেলা থেকেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে, দেখে যতটুকু লক্ষ্মীকে বুঝতে পারছি। তুমি করে বলি, হ্যাঁ অবশ্যই অনেক দূরে, এমনি তো দূরে, তারপর আরো দূরে চলে যাচ্ছ তাই মনে হচ্ছে। এনিওয়ে, আমার মনে হচ্ছে আমি গুলশান একা, তুমি আছো সেই দুয়ে অথবা বনানীতে। সো বলছিলে যে জীবনের কথা, আমার কাছে মনে হচ্ছে যে তুমি, তোমার মধ্যে অসম্ভব চাঞ্চল্য ভিতরে কাজ করে, বাট তুমি বাইরে থেকে অনেক ঠেহরাও, একদম ধীরস্থির টাইপের একটা বাচ্চা ছিল ছোটবেলায়। এরকম কিছু কি না কেমন? পার্শিয়ালি ট্রু। আর যে সমস্ত কিছুকে অনেক ভালোবাসতে পারে, ভালোবেসে সবাইকে ভালো রাখতে পারে, এই টাইপের কিছু? হ্যাঁ, এটা একদম ঠিক, এটা আমি খুব বিশ্বাস করি। আর বেশি বেশি করে ভালোবাসা পেতে চাই মানুষের কাছ থেকে। ভালো, তবে আমার একটা রোমান্টিক ভালোবাসার কথা বলছি। হ্যাঁ, রোমান্টিক ভালোবাসার ক্ষেত্রে আমার একটা মানে আছে, এটা আপনাদেরকে টিপসটা দিই। কারো প্রেমে আগে পড়া যাবে না। আগে দেখবেন আপনার প্রেমে কারা কারা পড়ে আছে, তাদের মধ্যে থেকে বেস্ট যে, তাকে বেছে নেবেন। ওকে, এই টিপসটা আপনি দিলেন। ভিউয়ার্স এবং অফকোর্স দ্য লিসেনার্স, আপনারা লিখে রাখেন। আরও কিছু টিপস আজকে কিন্তু আমরা নকশির কাছ থেকে নিয়ে নিব, কারণ আমি যতদূর জানি মানুষটি, আচ্ছা এই প্রসঙ্গে পরে আসবো, বাট আমরা টিপস নিব, সেটা আপনারা শুধু মাথায় রাখেন। আপনি বলছিলেন যে ভালোবাসায় পড়া যাবে না, যারা পড়েছে তার মধ্যে শর্ট লিস্ট করতে হবে। একদম, একটা গান আছে না, কয়জনকে রাখবো? একজনকে নিব না, তিনজনকে রেখে দেব। কোনো কারণে যদি বাউন্স ব্যাক করে আরেকটা নিলাম, এরকম কোনো ব্যাপার না। না, কারণ আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ, লাইফটা স্মুথ যত রাখা যায় তত ভালো, পিস এন্ড প্রসপারিটি বাড়ে। ওকে, তাহলে ফার্স্ট ক্র্যাশ কি ছিল? ফার্স্ট ক্রাশ না দেশে, না দেশের বাইরে? দেশের মধ্যে আর কি। দেশের মধ্যে কোনো সেলিব্রিটি ক্র্যাশের কথা বলছি না, যে ওই সময় যখন বড় হচ্ছে তুমি, তোমার আশপাশ থেকে পরিচিতদের মধ্যে কাকে তোমার প্রথম ভালো লাগছে? না, ওরকম না। এইসব ক্ষেত্রে আমি আবার খুব রসকসবিহীন ছিলাম, অ্যাটলিস্ট স্কুল লাইফে তো বটেই। বাট সবার কাছ থেকে তো তুমি রীতিমতো প্রপোজ পাওয়া শুরু হয়ে গেছে কোন ক্লাস থেকে? সেটা 6 থেকে। কিন্তু ওই সময় আসলে অন্য কিছু চিন্তা করাটা তুমি ভাবনি, বাট মানুষ তো ভাবতেছে। প্রথম প্রপোজ কেমন ছিল, কিভাবে ছিল, কি ছিল? প্রথম প্রপোজ, গান তো মনে হয় তখন টুকটাক করতে। হ্যাঁ, গান ছোটবেলা থেকেই গান করো, দেখতে সুন্দর, লেখাপড়াতেও ভালো বলে আমি জানি। তো অবশ্যই অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হবে, দ্যাটস ফর শিওর। তো ওরা প্রপোজ করতো না? হ্যাঁ, প্রপোজ তো প্রচুর আসতো, এবং প্রপোজ আসলে আমরা 90s কিড যারা, এটা আমরা ফেস করি। এখনকার তো ফেনোমেনা অনেক চেঞ্জ হয়ে গেছে, সার্কামস্ট্যান্সেস অনেক চেঞ্জ হয়ে গেছে, এখনকার প্যারেন্টসরা অনেক ফ্রেন্ডলি, কিন্তু আমাদের বেলা কিন্তু ওই সময় ওরকম ছিল না। আমি জানি না সবার ছিল কিনা, বাট আমার ছিল না। এখন অনেক ফ্রেন্ডলি, বাট ওই সময়টা ছিল না। কেউ প্রপোজ করলে আর একটা ভয় কাজ করতো যে বাসায় তো এবার বকা খাবো, প্রপোজ কেন আসলো। ফার্স্ট কোন প্রপোজের কথা? হ্যাঁ, অনেক তো, মানে স্কুল লাইফে তো তার মধ্যে একটা যেটা সবচেয়ে বেশি উইয়ার্ড মনে হয়েছে এই সময়। উইয়ার্ড বলতে তখন আর কি, আমরা তো পড়তাম কো এডুকেশনাল স্কুলে। উইয়ার্ড বলতে কি, যার পছন্দ হতো মিউচুয়াল ফ্রেন্ডসের দ্বারা, বা ওই ছোট একটা চিরকুট লিখে খাতার ভিতর রেখে যাওয়া, এরকম হতো আর কি। আমি হলপ করে বলতে পারি না, সেই সময় কি এরকম মুহূর্তে একটাও আসেনি তোমার, যে কাউকে দেখলেই ভালো লাগে, কেউ হয়তো পাশ দিয়ে হেঁটে গেলে বিনা কারণে ভালো লাগে, মানে ঈদ মনে হয় এই টাইপের? না, স্কুল লাইফে তো ওরকম হয়নি, বা দেশের মধ্যে ওই যে সেলিব্রিটি ক্রাশের কথা বলা যাবে না, তাই তো? আচ্ছা, আমরা সাধারণ মানুষের গল্প। আচ্ছা, ঠিক আছে। বাট কলেজ লাইফে এসে এরকম কাউকে? কলেজের পরে ফাইনালি এরকম কারো দেখা পাওয়া গেল, কিভাবে তার সাথে পরিচয়? কিভাবে পরিচয়টা অনেক মজার ছিল, শুনি। পরিচয়টা আর কি হুট করেই, এবং তার যে পরিচয়টা ছিল বাসে। তো
সেখান থেকেই পরিচয় এবং পুরো জার্নিটা হচ্ছে আমি তখন আমার দাদুর বাড়ি থেকে আসছিলাম। আমার দাদুর বাড়ি হচ্ছে বগুড়া থেকে আমাদের বাসায় ঢাকায় আসছিলাম, সেখানে মানে পরিচয়টা। তো ওই সময় পুরো পথে কোনো আর কি কথাবার্তা হয়নি। কে কোথায়, তুমি কোথায় বাসা, সে কোথায়? পাশাপাশি সিটে। এই ভাগ্য কোথায় নিয়ে এসেছে ছেলেটা, কোথায়? ওই ভাগ্য কোনোদিনই হলো না, আর আমি বস্তিতে উঠে গেছি, এরকম হয়েছে রেকর্ড। আচ্ছা, আজব ব্যাপার। এটা খুবই ইন্টারেস্টিং। তুমি কি আগে বাসা ছিলে নাকি সে আগে বাসা ছিল? এখানে এই টুইস্টটা D3 D4 ছিল আমাদের সিট নাম্বারও মনে আছে। ভেরি গুড। হ্যাঁ, এবং ওই টিকিটটাও আছে। আমি আবার খুব নস্টালজিক এবং খুব যত্নশীল। আমি বলছি 90s এর সময়কার সে টিকিটটা আছে। 90s এর সময় না, তাই তো বলে 90s কি? ও আচ্ছা, পরে এসে ইন্টারমিডিয়েট পাস করছো, রাইট? ওই টিকিট আছে এখনো? হ্যাঁ হ্যাঁ আছে আছে। জাদুঘরের দায়িত্ব তো এই মেয়েটারই দেওয়া আছে। ওই টিকিট আছে? হ্যাঁ, টিকিট শুধু না, ওই চকলেটের খোসা থেকে শুরু করে এভরিথিং। খুবই মিথ্যা বলে। আচ্ছা, আমি বাসায় যে সম্ভব চকলেটের প্যাকেট থাকতে পারে, টিকিটটা থাকবে এত ল্যাচড়া টাইপের একটা টিকিট দিত ওই সময়। এক্স্যাক্টলি, টিকিটটা এখনো ল্যাচড়া হয়ে গেছে, বাট ওইটা একটা লেদারের মানে ব্যাগে মানে আছে এখনো। D3 D4 হ্যাঁ আছে। কে বসা ছিল আগে? ও টুইস্টটা ওইটাই। হ্যাঁ, টুইস্টটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে সি অফ করতে গেছে, বাসে তুলে দিতে গেছে। তো ওইখানে যেয়ে দেখি আমার সিটে, আমার উইন্ডো সাইড সিট সবসময় আমি প্রেফার করি, তো উনি বসে আছেন। তো আমি বলছি, এই এটা আমার সিট, মানে উইন্ডো সাইডে তো অনেকে বসতে চায়। সো মানে ওই জন্য আমি একটু ইয়ে হয়ে গেছিলাম, অ্যাগ্রেসিভ, যে আমার সিট আবার দখল না করে ফেলে। তবে উনি খুব বিনয়ের সহিত উঠে বসলেন, আমাকে হ্যাঁ এই তো। তারপরে আমি বসলাম, সারা পথ কোনো কথাবার্তা কিছুই হলো না, একদম নর্মালি তো প্যাসেঞ্জারদের মধ্যে কথা হয় না অ্যাজ ইউজুয়াল। লাস্টে আমি যখন নামবো, আমার স্টপেজ আসার কিছুক্ষণ আগে ওনার পেপারটা পড়ে গেল। তারপর আমি পেপারটা সবিনয়ে তুলে দিলাম। এইখান থেকে কথা শুরু। এই বিনয় তুমি অন্য কোনো ক্ষেত্রে করতে বলে আমার মনে হতো না। দেখতে কেমন ছিল এটার আগে উত্তর দাও। তোমরা মেয়েরা খুবই তোমরা এমন কেন কত? এই যে কালা আদমি, এর কি মন থাকতে নেই? তুমি আরেকজন যদি হইতো যে তোমার কাছে ইমপ্রেসিভ মনে হচ্ছে না, রেসিস্ট না এবং সুন্দর না, তুমি তুলে দিতে না। তো ছেলেটার বর্ণনা শুনি, তাহলে বুঝে নেবো। ছেলেটার একটু বর্ণনা দাও। না, আমার তাকে খুব ভদ্রলোক মনে হয়েছে, যে ওই যে আমি যে ধমক দিলাম, সৌন্দর্যের বর্ণনা তো তাহলে বুঝে নিব যে ভদ্রলোক না ভদ্রলোক। আচ্ছা, হ্যাঁ, চেহারা তো মিষ্টি এবং এশিয়ান ডার্ক স্কিন টোন যেটা আমাদের হয় আর কি, মানে আমাদের মতো না, এর চাইতে একটু লাইটার, আমাদের চাইতে না আপনার মতো। হেই কাম অন, ইয়েস ইয়েস, ফাইনালি আমি প্রথম একটা প্রেজ একটা মেয়ে, সুন্দর মেয়ের কাছ থেকে জোর করে আদায় করতে পারছি। ইয়েস। অনেক ছেলে হয়তো জানে না, মেয়েরা কিন্তু একটু ডার্কার কালার পছন্দ করে। কি বলছো? হ্যাঁ, আমি ছেলেদেরকে আরেকটা সিক্রেট শেয়ার করি, এটা আপনাদের কাজে আসবে। মেয়েরা সবসময় চায় কি জানেন, আমি যার পাশে থাকবো, আমি তার কাছে গোলাপ ফুলের মতো ফুটে থাকবো। সো মেয়েরা একটু ডার্কার কালার প্রেফার করে, যাতে তার পাশে মানে মেয়েটাকে আরো বেশি ব্রাইট লাগে। ওকে, তারপরে ছেলেটা এরকম ছিল, ডার্ক এবং চেহারাটা খুব মিষ্টি। ওকে, তারপর মিষ্টিটা হবে কিনা জানি না, বাট ডার্ক তো আমরা আছি। ওকে, তারপর ওকে, এই তো। তারপর ওই কারণেই তুমি কাগজটা তুলে দিলে, যে ভালো লেগেছে তোমার। হ্যাঁ, ভালো লেগেছে বলতে অন্য কোনো সেন্সে ভালো লাগেনি তখন পর্যন্ত। তার যে বিনয়টা, যে আমি এটা আমার সিটে সেই এরকম করে যে ধমকাধমকি করলাম, সে খুব সুন্দর করে উঠে গেল, কোনো উচ্চবাচ্য করলো না। তারপর স্টপেজ চলে আসলো। হ্যাঁ, তারপর থেকে আর কি মানে কথা বলা শুরু। ওকে, কথা বলা শুরু। ফোন নাম্বার নাই ওই সময়, তো ফোন নাম্বারের খুবই ক্রাইসিস। কেমনে কি? হ্যাঁ, তখন সামহাউ নাম্বারটা এবার নিল। তুমি না চলে গেল কাগজ নিয়ে, কিভাবে তাকে কানেক্ট করবে? কাগজটা তো কেবল তুলে দিলাম, সে তো বাসের সিটে বসে আছে। আচ্ছা, কথা বলার সুযোগ আছে, নামতে হবে, তারপর তো চলে যেতে হবে। এতক্ষণ গল্প আছে। তারপরে কথাবার্তা শুরু। দেন কি ওই যে ওই গানটা হয়তো বা সে গাইতো সেই মুহূর্তে, একটা গান আছে, হিন্দি গান যদিও, হ্যাঁ অসুবিধা নাই, ছেলেদের গান আর কি। ये दुआ है मेरी रब से
तेरी आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए, मेरी आशिकी पसंद आए। তো আলটিমেটলি হয়তো বা ওটাই হলো যে তার আশিকিটা আমার পছন্দ হয়ে গেল। ওই বাসে থাকা অবস্থা না না বাসে থাকা অবস্থা না না আচ্ছা তারপরে কথা বলা তারপর ওকে না তুই শর্টকাট মারতেছ তুমি টের পাইনি আচ্ছা ওকে দেন কথা বলতে বলতে তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক ফার্স্ট মিট অ্যাজ এ ডেটার কি যখন তোমাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হলো প্রথম মিটটার কথা তোমার গান তো শুনতে খুব না সরি তোমার গান তো শুনতে পছন্দ হ্যাঁ খুব খুব কি ধরনের গান বেশি গাইতে ওই সময় তো 90s আমি জানি যে বেশি হিন্দি গান বা এই ধরনের গানগুলো খুব বিখ্যাত ছিল ছেলেরা খুব পছন্দ করতো ওই সময় কি ধরনের গান আমি তো 90s এর গান গাইতাম না আমি ওই সময়টার কথা বলতেছি এটা হচ্ছে 2009-10 সালের কথা বলছি ওকে কিন্তু আমরা 90s কিড তো ওকে এই হচ্ছে ব্যাপার নুসরাত ফতে আলী খানের একটা গান ছিল কোনটা আফরিন বলো না মরে যাবো ভালো লাগে না আফরিন না আপনি তুমি গাইতে পারো আফরিন আমি হচ্ছে গাওয়ার দুঃসাহস এখনো পর্যন্ত করিনি বাট তোমার রেওয়াজ আছে আফরিনের হ্যাঁ কোন গানটার কথা বলছো এটা হচ্ছে ऐसे जीवन प्यार सजाए এই গানটা আমি কি গাইবো গাইতে পারি বাট আমরা আগে শুধু ওর ইন্ট্রোটা শুনতে চাচ্ছি ফার্স্ট ওর সাথে যখন প্রথম ডেটে গেছি এবং কোথায় এটা ঢাকায় নাকি হ্যাঁ ঢাকায় ডেফিনেটলি ঢাকায় ওকে ঢাকায় তোমাদের প্রিপারেশন হলো যে তোমরা প্রথম দেখা করছো প্রেম হওয়ার পরে ফার্স্ট দেখা তারপর ওটা ছিল কড়াই গোশত নামে একটা রেস্টুরেন্ট আনফরচুনেটলি ওই রেস্টুরেন্টটা এখন বন্ধ হয়ে গেছে কোভিড এর কারণে জানি না আমরা তো ডিটেইলে যাব না রেসপন্সিভ মানি দেয় না আমাদেরকে যাই হোক কোনো একটা রেস্টুরেন্ট তারপর এই তো সেখানে দেখা হলো কথা হলো কি পরে গেছিলে শাড়ি আর সালোয়ার কামিজ ও আল্লাহ মনে নাই অবশ্যই সালোয়ার কামিজ কি কও তুমি অবশ্যই সালোয়ার কামিজই হবে গাড়ি কন্ডাক্টর বা বাই এনি চান্স অনেক বেশি সুন্দর ছিল না যে এই টিকিটটা দিছিল তোমারে নাকি ওর কারণে টিকিটটা রাখছো কোনটা ওর কারণে তো রাখছো আর তাকে দেখার সময় তোমার সালোয়ার কামিজ না শাড়ি মনে নাই হ্যাঁ সালোয়ার কামিজ মনে আছে ওকে তবে এটা ও অনেক বলতো যে তুমি অনেক সুন্দর করে সেজে আসছিলা ওই দিন কিন্তু আমার টোটালি মনে নাই আগে ও অপেক্ষায় ছিল তারপর তুমি কি যাওয়ার পর সে তোমাকে হ্যাঁ হ্যাঁ এটা তো আমার মানে তোমার ফিল্টার কথা মনে পড়ে ফার্স্ট দেখা করার আগে তোমার কি অনুভূতিগুলো ছিল ভেতরের অনুভূতি যতটুকু তুমি রিকল করতে পারো অনেক খুশি লাগছিল আর 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 আমি যেটা পার্সোনালি মানে পছন্দ করি মানে আমার প্রতি ডেডিকেশনটা সো থাকে না যে মানে একদম পূজারি টাইপের হবে মানে দেবীর মতো পূজা করবে এরকম একটা ব্যাপার সো এই ব্যাপারগুলো তার মধ্যে আমি পেয়েছিলাম এই জন্য আমার খুব ভালো লাগছিল হি মেড মি ফিল বেটার এগুলো তো আমার যারা শ্রোতা বন্ধু বা ভিউয়ার্স তারাও তো ছেলেদের মধ্যে যারা আছে তারাও তো চিন্তা করতে যে কেমনে পূজারি টাইপই করা যায় অ্যাটিটিউডটা কেমনে ফেস করা যায় বা কি হয়েছিল এমন যে কারণে তোমার এটা মনে হয়েছে যে আমাকে অনেক প্যাম্পার করছে বা অনেক আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে আমার ওর সমস্ত আগ্রহের কেন্দ্রে আমি আছি এটা কি কি দেখে মনে হয়েছিল কি কাজ করেছিল ফার্স্ট হচ্ছে আমি রেডি হতে অনেক টাইম নিতাম ওই সময়টাতে মানে ছোটবেলায় 10 ইয়ার্স ব্যাক তো সে আমার জন্য 3-4 ঘন্টা পর্যন্ত ওয়েট করতো বাসার সামনে দাঁড়িয়ে স্মোক করতো মানে কি ইচ্ছা করে করতে না তুমি আমি তোমার দেরি আর ওটা তো পাত্তা হতে মানে ব্যাপার না এটা দেরি হবে এটাই স্বাভাবিক কাম অন তারপর আমি জানি এটা উচিত না সবারই পাংচুয়াল হওয়া উচিত বাট আই রিয়েলি সিক মাই অ্যাপোলজি ফর দ্যাট রাইট নাও না এত ফর্মাল হতো না যাই তখন তুমি তাই ভাব করতে অসুবিধা নাই মানে ইচ্ছা করে যে করতাম না ঠিক আছে ওয়েট করতেছে অসুবিধা নেই হ্যাঁ মানে এরকম হয়ে যেত তারপর 3-4 ঘন্টা তারপর হ্যাঁ এরকম হাইস্ট রেকর্ড 3-4 ঘন্টা এবং মানে যে আমি এত দেরি করে আসতাম মানে অন্যান্য বান্ধবীরাও তো তখন ইন এ রিলেশনশিপ ছিল দেখতাম যে মানে কারো বয়ফ্রেন্ড 10 মিনিট দেরি হলে বা ইয়ে হলে অনেক ক্ষেপে যেত বা অনেক মানে সিনক্রেট করতো কিন্তু আমি দেখতাম এত দেরি করে যাওয়ার পরও ও খুব রিল্যাক্স মানে আমি গেছি আমি পৌঁছাইছি এতেই সে খুশি এই ব্যাপারগুলো আমাকে খুব হিল করতো
ওকে, ওর সাথে কাটানো কিছু স্টোরিজ আমরা শুনতে চাই, যেমন ওর সাথে প্রথম তুমি হয়তো কোন কোন মুহূর্তগুলোর কথা তোমার সোফার মনে পড়ে, যেগুলো তুমি দারুণভাবে এনজয় করেছিলে এবং তোমার মেমোরির মধ্যে এখন প্রচ্ছন্নভাবে আছে? এমন হতে পারে, খুব বড় কিছু বলতে হবে জরুরি না, কোনো একটা রিক্সা ভ্রমণ হতে পারে, কোথাও হয়তো। তারপর আমি তোমার কাছ থেকে কিছু টিপস নিব, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আজকের প্রোগ্রামের মেন জিনিস। তোমার কাছ থেকে কিছু টিপস নিব, যেটা আমার স্পেশালি মেল লিসেনার্স এবং ভিউয়ার্স যারা আছে তাদের অবগতির জন্য জানাচ্ছি। এই টিপসগুলো আমি তোমার কাছ থেকে নিব। ওকে, বলো তোমার স্টোরি যেগুলো আমরা শুনছিলাম, যে এমন কোনো ঘটনা। স্পেশাল মোমেন্ট তো অনেকই আছে। এই যে আমার জন্য ওয়েট করা এবং কোনো রিয়্যাক্ট না করা স্পেশালি। আর নর্মালি আমি একটু টমবয় টাইপের ছিলাম, এখনও আছি কিনা জানি না। সো আমাকে ইমপ্রেস করা কিন্তু খুব টাফ একটা প্রজেক্ট ছিল ওই সময়। সো তার সহিষ্ণুতা বা আমি যেটা চাচ্ছি যে দেখা হয়ে ফার্স্ট যখন বলতাম যে একটা ঘটনা যদি বলো, আমরা বুঝতে হয়তো সুবিধা হবে। বুঝতে আচ্ছা, একটা মেমোরেবল ইয়ে আছে যেটা মানে প্রায় আমার মনে হয়। আমরা প্লিজ ডোন্ট লাফ অ্যাট আস, এটা অনেকদিন আগেকার কথা। আমরা ফ্যান্টাসি কিংডম গিয়েছি রোলার কোস্টারে ওঠার জন্যই, মানে ওখানে যে উঠছে রোলার কোস্টারে। তারপরে রোলার কোস্টার যখন অন হয় তখন তো অনেক স্পিডে যায় না জিনিসটা, তো ও নিজেকে মানে না হোল্ড করে ও আমাকে হোল্ড করেছিল যে আমি যদি পড়ে যাই। আসলে তো কেউ পড়ে যায় না, বাট ওর সেই ফিলিংসটা, ওর সেই ইয়েটা। তারপরে হচ্ছে ওখান থেকে আসার পরে পানি খাবো আমি, তো আমি বললাম, তো বললো যে আমি রাস্তার ওই পার থেকে পানি নিয়ে আসি। মানে তখন আমরা বের হয়ে গেছি, আমি খুব শর্টে বলছি না, ডিটেইলে বলো, অসুবিধা নেই, সময় তো আছে, এগুলোই শুনবো আমরা সবাই। আচ্ছা আচ্ছা, প্লিজ। তো যখন বললাম যে মানে পানি নিতে যাবে ও রাস্তার ওই পার, তখন আমি বললাম যে আচ্ছা আমিও যাব, একা একা রাস্তা পার হওয়ার দরকার নাই। তো ওই ফ্যান্টাসি কিংডমের সামনে দিয়ে তো অনেক ট্রাক যায়, বিজি রোড বরাবর ছিল। তখনও বললো যে না, রাস্তাটা অনেক রিস্কি, মরলে আমি একাই মরি, তোমাকে নিয়ে হচ্ছে রাস্তা পার হব না, বেটার এই পার থেকেই পানি কিনে ফেলে। এই যে এই ছোট ছোট ব্যাপারগুলো আসলে মানে প্রেম জিনিসটা কি নিজের কাছে অনেক ইম্পর্টেন্ট, নিজের ফিলিংসগুলো। আমি জানি না সবসময় মানে ভিউয়ার্সের কাছে বা লিসেনারের কাছে এগুলো স্পেশাল মনে হবে কিনা, কিন্তু যার ফিলিংস তার কাছে এই ছোট ছোট ব্যাপারগুলো অনেক ম্যাটার করে মনে করি। ওকে, ইন্টারমিডিয়েট লাইফ, দেন তুমি ইউনিভার্সিটি কোথায় ভর্তি হলে? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি কোন সাবজেক্ট? ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। ওকে, তোমার মধ্যে কেমন একটা লিডারশিপ কোয়ালিটি, কেমন যেন মানে এই ধরনের একটা ব্যাপার স্যাপার আমার চোখে মুখে অবয়বে একদম পরিষ্কার প্রতিভাত। টমবয় কিনা জানি না, বাট একটা লিডারশিপ, একটা অ্যাটিটিউড, একটা কমান্ডেবল একটা অ্যাটিটিউড আছে বলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে। আচ্ছা, তো ওইসব ওখানেও কি কোনো ফোরাম টোরাম করতে, লাইক তুমি যে সাবজেক্টের কথা বললে ওখানে? হ্যাঁ হ্যাঁ, ভার্সিটি লাইফে তো অনেক ক্লাবিং এক্সপেরিয়েন্স আছে। ডিবেট করতে কখনো? ডিবেটিং ক্লাবে ছিলাম, কিন্তু ওরকম অ্যাক্টিভলি ডিবেটটা করার সময় হয়নি, কারণ গান, তারপরে রাজনীতি, তারপরে হচ্ছে ক্যারিয়ার ক্লাবে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনসে ছিলাম। তো এগুলো অনেকগুলো অ্যাসোসিয়েশন করতে করতে তারপর ঢাকা ইউনিভার্সিটি ড্রামা ট্রুপসে আমরা অনেক কিছু বিষয় ইনভলভ ছিল। বাট একটা শব্দ আমার একটু অ্যাটেনশন, মানে আমার মনোযোগটাকে একটু ডাইভার্ট করছে। রাজনীতি বলছো, রাইট? আচ্ছা, আমি নাম বলতে পারবো না কারণ আমাদের অ্যালাউড না কোনো রাজনীতি বিষয়ে কোনো বিষয় এখানে কথা বলা। বাট আমি অন্য চিন্তায় আছি, যদি কোনো ইম্পাওয়ার্ড পলিটিক্যাল ফিগার তুমি হয়ে থাকো, আই ডোন্ট নো, আমি চিনি না, যেহেতু আমি অনেক ডাউন টু আর্থ, সেটা আমার একটা বাসার খবর। আমি অনেক ফ্ল্যাটারিং করছি প্রথম থেকে, অন্যভাবে আবার নিও না কি না, এটাই আমি জানি না যে কোন পলিটিক্যাল পার্টিকে তুমি বিলংস করো, বলারও দরকার নাই, যেহেতু আমরা কোনো রাজনৈতিক বিষয় এখানে নিয়ে আসি না। বাট যদি সে ধরনের কোনো ইম্পর্টেন্ট পোস্টে থেকে থাকো বা রানিং কোনো রুলিং গভর্নমেন্টের কোনো কিছু বিলঙ্গিং করো, ফ্ল্যাটারিং কিন্তু করতেছে। আর আমার না, ফ্ল্যাটারিং করা তো সবার অধিকার, বলবে না তুমি আগে? হেলদি ফ্ল্যাটারিং যদি হয়ে থাকে, এগুলো তো হেলদি ফ্ল্যাটারিং এর মধ্যেই পড়ে, তো বলবে না? তাহলে আমি এত ফর্মাল হচ্ছি কেন? এনিওয়ে, আমি বলছিলাম যে তোমার জীবনের কথাগুলো তুমি বলতেছিলে এবং বললে যে ভার্সিটি থেকে তোমার পড়ালেখা শেষ হলো এবং মিউজিককে নিয়েই এখন আছো। তুমি আজকে আমাদেরকে কয়েকটা বিষয় নিয়ে আমাদেরকে মোটামুটি একটু ধারণা দাও। প্রথম কথা,
যে কথা তুমি বলছো স্টার্টিং এ প্রোগ্রামের শুরুতে, যে ছেলেদের মধ্যে এই জিনিসগুলোকে যে কোনো মেয়ে হয়তো পছন্দ করে, আসলে কি তাই? হ্যাঁ, যে কোনো মেয়ে পছন্দ করে, মেজরিটি মেয়ে পছন্দ করে তাই বলতেছে, অর্থাৎ লুকের মধ্যে তেমন কিছু নাই। হয়তোবা কোনো মেয়ের কাছে লুক ইম্পর্টেন্ট হতে পারে, মেজরিটি ক্ষেত্রে ব্যাপার নাই। আমি আসলে মেজরিটির কথা বলতে পারছি না। তুমি তোমার কথা যেটা বলতেছো, আমি আমার ওটা অতটুকু ভ্যালু করে না, বাট এই যে কেয়ারিং অ্যাটিটিউড, এই যে বললে যে তার প্রতি যে ডেডিকেশন, এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, অনেক বেশি ম্যাটার করে। এবং শুধু আমার ক্ষেত্রে না, আমার মনে হয় যে কোনো মেয়ে বা যে কোনো ছেলে, যে কেউ সম্পর্কে যাবার আগে বা যে কাউকে মন দেওয়ার আগে বা কারো মন নেওয়ার আগে এই জিনিসটা দেখা অনেক জরুরি। সম্পর্কে সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্মান এবং নিজের একটা স্পেস। আচ্ছা, তুমি তোমাকে কল্পনা করে বলো তো, যে আমরা ছেলেরা যখন প্রেমে পড়ি, কাউকে যখন ভালো লাগে, তখন অনেকভাবে প্রপোজ করতে চাই। এটা সবচাইতে মানে টাফ একটা কল একটা ছেলেদের জন্য। ছেলেরা কিন্তু অনেক সাহসী, বাট এই জায়গাতে সে অনেক মুশড়ায়া যায়, ভয় পেয়ে যায়। কি ধরনের অ্যাপ্রোচ প্রেফারেবল? যেমন একজন এসে হয়তো তোমার কাছে কাব্য করা শুরু করো, আচ্ছা, হ্যাঁ, যেমন আমি এতে প্রথমেই তোমার কাছে অ্যাপ্রোচ করতেছি যে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি, তুমি কি আমার সাথে কন্টিনিউ করতে পারো কথা, আমার সাথে কন্টিনিউ করতে পারো। একজন ব্যক্তি আমি এসে বলতেছি যে আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি। আমি আসলে অনেকদিন ধরেই মানে আই এম সরি যে একটু মানে ব্রিদিং হচ্ছে আর কি, প্রবলেম হচ্ছে, বাট অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে একটা কথা বলি। বাট তোমার সাথে এর আগে আমি কথা বলেছি, যখন তোমার সাথে আমি কথা বলি তখন নিজেকে খুব কনফিডেন্ট মনে হয়। কেন মনে হয় আমি জানি না, মনে হয় যে আমার যা কোনো প্রবলেম হলে এই যদি পাশে থাকে সলভ হয়ে যাবে। আচ্ছা, এবং বিশ্বাস করো, অন্যভাবে নিও না, বা যদি মনক্ষুণ্ণ হও, আমার প্রতি ক্ষুব্ধ হয়েও না, আসলে বিশ্বাস করো, আমি এতে সামনে এখন বলতেছি, অভিনয় হবে না বাদ, এই চোখটার মধ্যে কিছু আছে। আই জাস্ট গ্যারান্টি ইউ যে কিছু আছে, এরকম ইন্টেন্সিটি চোখের লুকে হয়তো খুব বেশি দেখা দেয় না। তুমি যেমন একটা পারমিশন নিয়ে হিন্দি গান করলে, তোমারও পারমিশন নিয়ে আমি যদি তোমাকে নিয়ে একটু শায়েরি করি, তোমার কোনো আপত্তি আছে? আর চুলের কথা বরাবরই বলতেছিলাম, এই শায়েরিটা তোমার জন্য প্রপোজ করতেছে এহতেশাম, রাইট? যে ये जिंदगी तेरी जुल्फे की नरम छांव में गुजरने पाती, शायद ये हो भी सकती थी मगर ये हो ना सका। तू नहीं, तेरी गम नहीं, तेरी जुस्तजू भी नहीं, गुजर रही ये जिंदगी में इन्हीं अंधेरों में कहीं खो ना जाए कि मेरी हम नफस, मगर यही कभी कभी मेरे दिल में ख्याल आता। আমি অন্যজনের শায়েরি ধার করে বললাম, বাট এটা সত্যি। আম্বারাইটের আইপি ফোন অ্যাপ দিচ্ছে যে কোনো লোকাল নম্বরে 30 পয়সা প্রতি মিনিট, মানে আধা পয়সা প্রতি সেকেন্ড। আর আইপি ফোন টু আইপি ফোন একদম ফ্রি। আপনার এক কপি পাসপোর্ট সাইজ ছবি আর ন্যাশনাল আইডি নাম্বার, ব্যাস পেয়ে যাবেন সংযোগ। আম্বারাইটি আইপি ফোন অ্যাপ, দামি কথা সস্তায় সারুন। ডাউনলোড করুন এখনই। ফিরে আসলাম বিরতির পর। আপনারা সবাই আছেন আমাদের সাথে ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান। আমি এহতেশাম আপনাদের কাছে এই ভালোবাসার বার্তা পৌঁছে দিচ্ছি। আজকে কেন জানি ভালোবাসার গল্পের চাইতে আমি এমন একজন পরিপূর্ণা নারীকে আজকের স্টুডিওতে আমি হাজির করতে চেষ্টা করেছি, যে মেয়েটি সব দিক দিয়ে অনেক বেশি মানে কি বলবো, অ্যাবাউট টু পারফেক্ট। কারণ পড়ালেখাতে অনেক ভালো, কারণ ঢাকা ইউনিভার্সিটির মতো এরকম একটা প্রতিটি যশা অনুষ্ঠান, আমার কেন ফামলিং হচ্ছে, স্বাভাবিক, এরকম সুন্দর মেয়ের পাশে থাকলে ফামলিং হতেই পারে, এমন একটি প্রথিত যশা প্রতিষ্ঠানে সে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। অ্যাট দ্য সেম টাইম সে চেষ্টা করেছে ছোটোবেলা থেকেই নিজের গ্রুমিংটাকে এত চমৎকারভাবে যাতে সামনের দিকে নিয়ে আসা যায়। অ্যাট দ্য সেম টাইম সে এখন তার স্বপ্নের মতো করে বড় করে বাঁচতে চায়। মিউজিকের সাথে তার অসম্ভব রকমের লাগাও, এবং এই মিউজিশিয়ান হিসেবে নিজেকে তৈরি করা, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। অনেকগুলো গান এর মধ্যে সে প্লেব্যাক করেছে বলে আমি জানি, এবং সে নিজের গান লেখা সুর করা এ ধরনের কাজের সাথেও সে জড়িত। সো সব মিলিয়ে এরকম একজন প্রায় পরিপূর্ণ একজন নারীকে নিয়ে এসেছি। আপনারা জানেন যে গত 8ই মার্চ ছিল নারী দিবস। নারীর হাত ধরে যে ক্ষমতায়ন হচ্ছে আমাদের স্পেশালি বাংলাদেশের সমাজে, সব কিছু মিলিয়ে মনে হলো যে এরকম একজন মানুষ আজকে আমাদের উপস্থিত হোক। এবং এই নারীর হাত ধরে যে অনেক কিছুর আবর্ত হয়, বাট সব চাইতে বড় যে জিনিসটি
নারীর হাত ধরে এই পৃথিবীতে আমরা দেখতে চাই, তার নাম হচ্ছে ভালোবাসা, তার নাম হচ্ছে প্রেম। এবং এই রোমান্টিক ভালোবাসার কথা বলছিলাম, আমি এতে তো অনেক বেশি কনফিডেন্ট বিফোর দ্যান দ্যাট। স্পেশালি আমার আশপাশে যারা ক্রু আছেন, আমার কো অ্যাঙ্কার আছে, সবাই মিলে এরাও অনেক বেশি খুশি, কারণ আমাদের রংটা একটু চাপাতেও তাই। তো ইভেন ফিকফিক করে আসতেছে আমার মাস্টার, যারা মিক্সিংয়ে আছেন, সাউন্ডের গুরু বলা হয় তাকে, সুশান্তদা, তিনিও হ্যাপি, কারণ আমাদের রংটা একটু চাপাতো তাই। তো যাই হোক, আমরা এটা নিয়ে হীনমন্যতায় ভুগবো না, বরং এটা নিয়ে আমরা আরো বেশি কনফিডেন্ট হব যে এটা আসলে এক মেয়েদের কাছে অনেক পছন্দের একটা ব্যাপার, রাইট? হ্যাঁ, এবং এটা হচ্ছে এশিয়ান প্রাইড। এশিয়ান প্রাইড, সো আমরা এরকম ন্যাশনাল প্রাইড এবং এশিয়ান প্রাইডকে রিপ্রেজেন্ট করতেছি, যে কারণে আমি চাইবো যে আরো বেশি বেশি করে রোদের মধ্যে থাকবো। আবার বেশি কালো হয়ে গেলে গিন্নাঘাটি করে ব্যাপার মানে না, বেশি রোদেও থাকার দরকার নাই, যে যেমন সে ঠিক তেমন থাকলেই চলে। আমাদের মেলানিন আবার খুব তাড়াতাড়ি রেসপন্স করে রোদে, এই কারণে চিন্তা করতেছিলাম। যাই হোক, উই আর রিয়েলি গেট আর সো কনফিডেন্ট। তো আমরা এইরকম একজন প্রায় পরিপূর্ণ নারীকে নিয়ে এসেছি, যার কাছ থেকে আমরা আর এরকম আরো কিছু টোটকা জানতে চাই, আরো কিছু ঘটনা জানতে। সত্যি করে বলো তো রুশি, সত্যি করে বলো, যখন আমি সাহস পাইনি তাই তো তোমাকে হয়তো কাব্যটা হাত ধরে করিনি, এই ফাঁকে আমি আমার ব্রেসলেট দেখানোর চেষ্টা করতেছি, বাট চেষ্টা করিনি বা করিনি, বাট টু বি ফ্র্যাঙ্ক ধরতে মন চাইছিল, বাট ধরিনি, এখনো ধরবো না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাট এই যে এসব করতেছিলাম, তোমার মনের মধ্যে কোনো না কোনো জায়গায় কি একটু ঘন্টা বাজছে বা ভালো লাগা কাজ করছে বা কিছু একটা? সত্যি করে বলো। অবশ্যই আমি সত্যি কথাটাই বলবো, সেটা হচ্ছে মেয়েরা হয়তো ইন্ট্রোভার্ট হয়, মেয়েরা এক্সপ্রেস করতে চায় না, কিন্তু একটা ছেলে যখন খুব সুন্দর করে অ্যাপ্রোচ করে, সেটা মানে যে সময়ই হোক, যেই পরিস্থিতিতেই হোক, সেই অ্যাপ্রোচটা যদি সুস্থ এবং সুন্দর হয় ওনার মতো, তাহলে কিন্তু অবশ্যই মেয়েদের ভালো লাগে। এবং আমরা যখন ব্রেকে গেলাম, তখন কিন্তু আমি মানে এই ব্যাপারটাই মানে বলছিলাম যে রিয়েলি ইট মেক সেন্স, এবং ভালো লাগে, আসলে মেয়েদেরও ভালো লাগে, কিন্তু মেয়েরা আমি মেয়েদের আর টোটাল আলাপে যাবো না। তোমাকে কেমন জানো মেয়েদের ভালোবাসার টিচার মনে হচ্ছে। আমি বলতেছি যে তোমার কথা তুমি বললে ব্রেকে গেলে কি হয়েছিল। হ্যাঁ, এই যে তুমি যে আমার সাথে ফ্লার্টিং করছিলা বা যে কথাগুলো, হ্যাঁ হালকা করে, সেই কথাগুলো কিন্তু আসলে আমার ভালো লাগছিল, এবং আমার ব্রেনে কিন্তু পোক করছিল কথাগুলো। দ্যাট ইজ ট্রু, দিস ইজ দ্য ট্রুথ অডিয়েন্স। আচ্ছা, ছেলেদের ব্লাশিং করাটা মানায় না, তা না হয় ব্লাশ করলাম না, তুমি না হয় বললে তাই। মেয়েরা তো ধরা দেয় না, বুঝতে দেয় না, বুঝবো কেমন বলতো? এটা একটু কঠিন, একটু শিখায় দাও টিপসটা। অনেকেই তো একদম কান খাড়া করে শুনতেছি যে তারা হয়তো তাদের মতো করে ইমপ্রেস করার চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে, এটা জানো ছেলেরা যাকে ভালোবাসে তাকে ইমপ্রেস করার জন্য পাগল হয়ে যায়। কেমনে বুঝবো? তোমরা তো অসম্ভব ছলনা করো এই ব্যাপারটাতে, আর অনেক কৃপণ তোমরা, একটু বুঝতে দিলে কি হয়। এটা ঠিক, এটা মনে হয় ইনস্টিংক্টিভ নেচার মেয়েদের। তো না বুঝালে কেমনে বুঝবো যে আমার সিগন্যাল আছে এখানে? আর এই সিগন্যাল ধরতে ধরতে আমার সিগন্যাল পার হয়ে যায়, পৌড়তে চলে যায়। বিয়ে করা হয় না, সিগন্যাল পার হয়ে যায়, পৌড়তে চলে যায়। কি বললাম এইসব? হোয়াট এভার, অর্থাৎ আমার যৌবন পার হয়ে পৌড়তে চলে যায়, রাইট? তোমরা একটু সিগন্যাল দিলে কেমনে বুঝবো? দেও না বা কেন? তবে সিগন্যাল যদি পেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় ডিরেক্টলি কথা বলা উচিত, সিম্পলি প্রপোজ করা উচিত। সাহসটা তো পায় না, কেমনে বুঝবো যে সত্যি? যেমন এটা মুখে বললে তাই, নাহলে তুমি কোনোভাবেই জানতাম না যে আসলে ওই জিনিসগুলো তোমাকে কিছুটা হলেও ভালো লাগে উদ্রেক করেছে। এবং ভালো লাগে, আসলেই ভালো লাগে। আর ছেলেদের আমি বলবো যে কাউকে ভালো লাগলে ঘুরায় পেঁচায় বেশি কষ্ট না করে ডিরেক্ট বলে দেওয়া উচিত। হ্যাঁ হলে হ্যাঁ হবে, না হলে না হবে। ওকে, তুমি বলছিলে যে আসলে আমার যে ভালো যদি একবার ঘুরে দেখা যেত মনের ভেতরটা। একটা গান আছে না ন্যান্সি, কি চমৎকার একটা গান, কি জানো গানটা? একটা গান, প্লিজ। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সে কথাটা জানতে চাই, ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে বুঝতে চাই, তুমি শুধু আমার হবে এই কথাটা বলতে চাই, আমি তোমার মনের ভেতর। বাহ, এটা তোমার একটা বড় ইউএসপি, তোমার পার্সোনালিটি, স্পেশালি গানের গলায় এবং কণ্ঠস্বর। এবং আরেকটা জিনিস বলি, আমাদের ছেলেদের একটা ফিতরত আছে, যেমন তোমরা একটু টুকটাক করে মেনে নাও না কেন, যে যেমন আমাদের ফিতরত কেমন একটা তো জানতে চাইলাম, যে আমরা জানতে চাই যে তুমি যে সত্যি ইমপ্রেস, যেমন বললে যে আমার কথাগুলো তোমাকে সত্যি ভেতরে ব্রেনে পোক করতেছিল, এখন বললে তাই, না বললে তো আমি জানতে পারতাম না, এভাবে বাড়ি চলে যাওয়া হতো, কখনো জানাও হতো না, রাইট? তো এটা জানার আগ্রহ থাকে।
আরেকটা আগ্রহ থাকে আমরা ছেলেদের ফিতরাতে একটু কেমন যেন একটু কেমন টাইপের এখন না যেমন যেভাবে প্রেমে পড়তেছি আবার এখান থেকে বের হয়ে গিয়ে আবার দেখা যাচ্ছে এরকম ধরনের কোনো একটা আবহাওয়া ক্রিয়েট হলো ওখানে আবার নতুন করে প্রেমে পড়ি। আচ্ছা, তো তোমরা তো জানো যে এতে তো ফিতরত এরকম যে ঘন ঘন প্রেমে পড়তে পছন্দ করে এরা, এদের মনে হয় একটা ন্যাচারাল ইনস্টিংক্ট যে ঘন ঘন প্রেমে পড়ে। এবং আমার মনে হয় ক্ষমা করে দেওয়া যায় না, কারণ তুমি তো জানো যে তোমাকেই সে ভালোবাসে। আমি এটা বলছি হ্যাঁ, ক্ষমা করে দেয়া যায় আমি বলবো, কারণ কি আমার মনে হয় যে ফিক্স এন্ড ফাইনাল একটা প্রেম না পাওয়া পর্যন্ত প্রতিটা মানুষই একটা কিন্তু আশ্রয়ের জায়গা খোঁজে, ইমোশনাল আশ্রয়। সো সেক্ষেত্রে যখন প্রেম ফাইনাল হয় না তখন কিন্তু প্রেমে পড়তে থাকে বারবার, এবং এখানে দোষের কিছু নাই আসলে। না ধরো প্রেমে পড়লামও, তারপরে তো যে দুর্বল মানুষ সবাইকে ভালোবাসতে মন চায়, আবার এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো, আবার ধরো একটু দুর্বল হয়ে গেলাম আর কি। সো এটা তো জানো যে ওটা একটা শামুক খান খনিকের মোহ ছিল, দেখলাই বা কারোর সাথে আমি ফ্লার্টিং এর একটা ব্যাপার ছিল। ফ্লার্টিংটা তো আমাদের সহজাত একটা প্রবৃত্তি, এবং এটাও জানো যে আমি ফ্লার্টিং করতেছি, আমি আরেক জায়গাতে ফ্লার্টিং করার কারণে কিন্তু এটা আমার এনার্জাইজ হচ্ছে, যেটা আমি তোমাকে সুন্দর করে আরো পরিচালিত ভাবে ফ্লার্টিং করতে পারবো। তো ওগুলোকে একটু টুকটাক ক্ষমা করে দেওয়া যায় না? তাহলে গ্যাঞ্জাম কিন্তু অনেক কমে যায়। হ্যাঁ, এটা ঠিক না, আমি তাই বলে বলতেছি না যে ছেলেদের এটা করা উচিত, বাট টুকটাক করলে এটাকে ক্ষমা করা যেতে পারে কি? হ্যাঁ, ক্ষমা করা যেতে পারে, তবে এটার জন্য একটু ম্যাচিওর থিঙ্কিং কিন্তু জরুরি, কারণ সবাই কিন্তু ক্ষমা করতে পারবে না, সেটা আমি জানি। আমি পারবো, আমি খুব মহৎ। সো আমরা এটা জানতেছিলাম, আরেকটা জিনিস জানবার আছে, প্রচুর কমেন্টসও আসছে। একটা কমেন্টস এরকম দেখলাম যে ছেলেদের এক্স্যাক্টলি ছেলেদের অলরেডি তুমি কমেন্টসটা খেয়াল করেছো মনে হয়। হ্যাঁ, আমি বলবো না যে লুকের একদমই কোনো ব্যাপার নেই বা সিগনিফিকেন্ট নাই, অবশ্যই আছে। বাবা ঘুরে ফিরে ওই এক জায়গায়, আমি তো লুকের নিয়ে ভাবনাই ছেড়ে দিয়েছিলাম। মানে লুকের ব্যাপার আছে, হ্যাঁ লুকের ব্যাপার আছে, বাট লুক ডাজন্ট মিন ইউ হ্যাভ টু বি হোয়াইট, ঠিক আছে? বাট লুকের ব্যাপারটা হচ্ছে সেটার মধ্যে একটা পার্সোনালিটি থাকে। আচ্ছা, আমি একটা एग्जांपल দিব তোমাকে, অন্যভাবে নেবে না তো? না। ওকে, তোমার স্টুডিওতে আসার আগে আমার ভিউয়ার্সদের জন্য না আমি 5-6টা পুশ আপ মারছি। আচ্ছা, ওই একটা ভিতরে একটা রুম আছে যেখানে কেউ যায় না, এবং আমার যে বড় 5 লিটারের পানি আছে ওটাতে একটু ডাম্বেল মারার চেষ্টা করছি, যাতে করে আমাকে একটু হিউম্যান টাইপ দেখায়, একটু মাচো টাইপ দেখায়। আচ্ছা, সো এগুলো কি তোমাদেরকে ইমপ্রেস করে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আমি কি বললাম, একটা ছেলের লুকের সংজ্ঞা কিন্তু তার স্কিন টোন না, একটা মেয়েরও না, সেটা তুমি বললে। বাট এই জিনিসগুলো কি মেয়েরা দেখে বা তুমি দেখো? হ্যাঁ, আমি দেখি অবশ্যই। মানে একজন তোমার সামনে যে একদম মাচো টাইপের একজন, হ্যাঁ অবশ্যই, একটা স্ট্রং শোল্ডার থাকবে, স্ট্রং শোল্ডার লাইক দিস। হ্যাঁ, ওকে, হাতের আঙ্গুলগুলো খুব বলিষ্ঠ, বলিষ্ঠ কণ্ঠস্বর। কার বলিষ্ঠ? আই এম বলিষ্ঠ। আমি তো এটার জন্য আগে রিগ্রেট করতাম যে এত বড় হাত কেন আমার। আচ্ছা, তোমরা পছন্দ করো এটা? হ্যাঁ, সাবাস। আর বললে যে হোয়াইট শোল্ডার লাইক দিস। ওকে, তাহলে হোয়াইট শোল্ডারের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বারবেল। ছেলেরা শিখে রাখো ভাই, ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট। বারবেল, এই যে বারবেল, হোয়াইট শোল্ডার করবা, বারবেল দিবে, আর যদি ডাম্বেল দিয়ে মারো ফ্রন্ট যখন দিবে সেটা এইভাবে, এবং আর্নল ক্লাসিক যেটা এটা মারবে, এই 3টা মারবে। তাহলে আমাদের যে টোটাল ডেল্টয়েড মাসেল আছে, এই ডেল্টয়েড মাসেলের 3টা পার্ট আছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই 3টা পার্ট ডেভেলপ করবে। তুমি যদি শুটকা হও, আমি যেমন শুটকা পটকা, এবং আমাকে দেখে লোকে ধরেই নিত যে ব্যাটার নেশা করে। আমার জীবনে একটা কষ্টের কথা বলবো তোমার, শুটকা হওয়া যাবে না ছেলে। আমার জীবনে একটা কষ্টের কথা বলবো তোমাকে। আমি যবে থেকে মোটা হওয়া শুরু হই সেই গল্পটা শুনে। খুব ছোট ছিলাম আমি, ছোটবেলাতে আমার ছবি দেখলে তুমি কি যে করবো আল্লাহ মাহমুদ মালুম, একদম এরকম ছিলাম। আমাকে দেখে একদম ডিরেক্ট অ্যাডিক্টেড মনে হতো। আচ্ছা, একদম কোনো কনফিউশন ছাড়াই মনে হতো যে ছেলেটা অ্যাডিক্টেড। আচ্ছা, তো আমি বিকালের পরে ধরো বাসার গেট দিয়ে বের হচ্ছি, আম্মা দাঁড়ানো আছে, আর একটু বাইফাট মেয়ে থাকে না, মহিলা থাকে না কিছু এলাকায়, হ্যাঁ বেশি কথা বলে। কত বাইফাট সেটা আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। মহিলা কিছুদিন আগে শুনছি যে আমাদের বয়সে একটা ছেলের সাথে পালাই গেছে। আচ্ছা, আমার এক বন্ধুর মা কিন্তু সে। ও মাই গড। তাহলে এই টাইপের বাইফাট মহিলা, কিন্তু এরা কিন্তু মানুষের সম্বন্ধে বেশি বলে, নিজে কিন্তু অন্যরকম। একদম। এই বাইফাট মহিলা বলতেছে আমি চলে গেছি, হ্যাঁ পার হয়ে চলে গেছি অনেক দূর, বাট কানে আসলো কথাটা শুধু। আম্মাকে বলতেছে যে, আম্মাকে মা ওই বলে সম্বোধন করে, যে মা ওই আপনার ছেলে কি নেশা টেশা করে নাকি? আচ্ছা, আরো বাজে ভাবে, আরো বাজে ভাবে বলছে যে আপনার ছেলে কি হিরোইন খায় নাকি? আমি সরি, আসলেই বলছে জানো। কিন্তু বিশ্বাস করো, প্রত্যেক মায়ের কাছে তার সন্তান তো অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা মা, তোমরা নারীরা, এই জন্য তো অনেক বেশি, আমি তো পারলে তোমাকে কদমবুচি করি, কারণ তোমরা নারীরা তো অনেক মূল্যবান, এই বিশেষ করে এই একটা প্রাইডের জন্য যে তোমরা সন্তানের মা হতে পারো। আমরা পারি না, তোমরা হতে পারো সন্তানের মা। সন্তানের মা ওইভাবে হতে পারো যে তোমরা গর্ভধারণ করার ক্ষমতা রাখো। তো সেই মায়ের কাছে কিন্তু প্রত্যেকটা ছেলে রাজপুতের মতো। তো মায়ের ভেতরটা যে কতখানি তখন, মানে তার ভেতরে না জানি কতখানি কষ্ট লাগছে।
এনিওয়ে আমি তখন রাতে আবার বাড়ি ফিরছি, হ্যাঁ, বাড়ি ফিরে এসে আম্মাকে বলতেছি খাওয়ার টেবিলে যে আম্মা ওই মহিলাটা কি বলতেছিল তোমাকে, না কই কি কিছু তো বলেনি, আমাকে কাছে হাইড করতেছে, বলছে না কিছু তো বলছে, আমি তো শুনছি, ওর কথা ও খারাপ নয়, ও জানো না ভালো না, ও অন্য কথা, আম্মাকে অন্য কথা নিয়ে যাচ্ছে, কারণ আম্মা আমার কাছে ধরা সুদিং করার চেষ্টা করছে। সেই দিন আমার মনে হয় যে আমি ভাত মানে তরকারি যেসব খাবার ছিল এক গামলা পরিমাণ খাইছিলাম, এবং যেহেতু হঠাৎ করে খাইছি বমি টমি করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এবং সেদিন থেকেই আমার জিম শুরু করা, বা সেদিন থেকেই খাওয়া দাওয়া বা আমাকে যে নিজেকে ঠিক করতে হবে এটা প্রয়োজনীয়তা অনুভব করা। সো দিস ইজ দ্য থিং যে একটা সরি যে ঘটনা প্রসঙ্গ অন্য আলাপে চলে গেলাম। তো এটা হলো মায়ের কথা বললাম। তো তোমরা যে কথাটা বলতেছিলাম যে আসলেই মানুষের ফিজিক, মানুষের লুকটা ব্যাপার না, মানুষের ফিজিক এটা আসলে একটু একটু টোন থাকাটা অনেক বেশি হ্যাঁ অবশ্যই। এবং ফিজিকের সাথে ভয়েস টোন, একটা ম্যানলি ভয়েস টোন, মানে সামবডি যে পাশে থাকলে মেয়েটা সিকিউরড ফিল করবে মেন্টালি অ্যান্ড সোশ্যালি। তার মানে কি ফিজিক্যাল যখন স্ট্রাকচারটা অনেক দেখায়, স্ট্রং দেখায়, ভয়েস টোনালিটি যখন অনেক বলিষ্ঠ দেখায়, হাতেরও কথা বললে রাইট, এগুলো হচ্ছে বলিষ্ঠতার না। আচ্ছা আচ্ছা, তার মানে এমন একজন পুরুষ, এমন একজন কালপুরুষ যার পাশে থাকতে নিজেকে নির্ভর করা যায়, হ্যাঁ এক্স্যাক্টলি, নিজেকে সেফ লাগে এরকম। এক্স্যাক্টলি। আচ্ছা তাহলে আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ শিওর। না তুমি বলবে কি না, বা না বলবো। তুমি তো পলিটিক্যালি ইনভলভ, পরে প্যাচ লাগাবে না? না না, কোনো প্যাচ লাগাবো না। ওকে ঠিক। সো জিম টিম করে ধরো বলিষ্ঠ হলো, বুঝলাম, অনেক ওয়াইড শোল্ডার, সেই রকম মাসল, ওকে, ভ্যান ট্যান বার হয়ে গেছে, এদিকে সিক্স প্যাক, আচ্ছা ওকে। এখন ও ধরো এরকম স্কিনি পোশাক টোশাক পরে আসছে, তুমি কি শুধুই বলিষ্ঠ দেখাচ্ছে ও পাশে থাকলে নিজেকে নির্ভর লাগবে এটাই তোমার ভালো লাগায় কাজ করে, নাকি একটা অ্যাপিল যেটা থাকে ভালোবাসার মধ্যে, অ্যাপিলটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, শুধুই পুতু পুতু ভালোবাসা তো মেয়েরা চায় না, ওই অ্যাপিলটাও ফিল করো যে ছেলেটা অনেক বলিষ্ঠ এবং স্ট্রং, তখন ওই অ্যাপিলটাও তোমাকে হ্যাঁ অ্যাপিল তো অবশ্যই কাজ করে। আমি বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাপিল কাজ করবে। সৌন্দর্যের সাথে তো আসলে অ্যাপিলটা ওতপ্রোতভাবে জড়িত, এটা মানে ভালোবাসার সাথে। হ্যাঁ অবশ্যই, তো অ্যাপিলটাও একটা ব্যাপার অবশ্যই। সো ওকে, সো এটা দেখে আর কি কি দেখে একটা ছেলের মধ্যে, তুমি কি দেখো? এক্সটার্নাল বিউটি, ওকে, ইন্টারনালের মধ্যে, ইন্টারনালের মধ্যে তো ব্রেকের আগে হয়তো আমরা বলেছি যে আর কি সিম্পলিসিটিটা, তারপরে হচ্ছে কেয়ারিং, ডিভোশন, এই ব্যাপারগুলো, রেসপেক্ট করা, একটা মেয়েকে সব থেকে বেশি তার ফ্যামিলিকে রেসপেক্ট করা, এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট। তো যার সাথে তুমি ভালোবাসার কথা বলছিলে, যার সাথে তুমি প্রেমের কথা বলছিলে, আমি চাই যে তাকে ঘিরে তোমার জীবনে সবচেয়ে এক্সট্রিম, যা হয়তো সে নিজেও জানে না এরকম কিছু, সবচেয়ে এক্সট্রিমলি রোমান্টিক স্টোরি যেটা আমাদের সাথে শেয়ার করা যায়, যদি একটু বলো, যেটার জন্য তোমার কাছে মনে হয় যে না ইয়ার রিয়েলি আই এম ইন সেফ গ্রিপ, ইন সেফ হ্যান্ড, এরকম মনে হয়েছে? এরকম তো অনেক অনেক উদাহরণ আছে। এই মুহূর্তে কোনটা মনে পড়ছে? এই মুহূর্তে যেটার কারণে মনে হচ্ছিল যে সময়টা, যে মোমেন্টটা তোমাকে আসলে সিদ্ধান্ত নিতে সহজ করেছিল যে না আই এম রিয়েলি ইন এ সেফ হ্যান্ড। জিনিসটা ফাংশন হয়েছে কিনা সেটা আমাদের আলোচ্য বিষয় না, বাট মনে হয়েছিল তোমার কাছে যে না আই এম রিয়েলি রিয়েলি ইন সেফ গ্রিপ। এটা যদি মানে ছোট্ট করে বলতে চাই তাহলে বলতে হবে যে মানে হয়তো অনেক কথাই বলতে হতে পারে, জিনিসটা ছোট্ট করে বললেও, যেহেতু আমি এখন গান করছি, সো এটা আমরা সবাই জানি যে অনেকে আমাকে প্রশ্ন করে ঢাকা ভার্সিটির মতো একটা জায়গা থেকে পড়ে, ইন্টারন্যাশনাল রিলেশনসের মতো একটা জায়গা থেকে পড়ে গান কেন, অন্য কোনো কিছু নয় কেন? তো মাঝখানে মানে এই ব্যাপারগুলো নিয়ে আমার মেন্টালি খুব কনফ্লিক্ট হতো। মানে নিজের মতো করে একটা রিকগনাইজেশন কিন্তু মানুষ চায়, মানুষ যতই বলুক, হ্যাঁ হ্যাঁ যতই বলুক যে আই ডোন্ট কেয়ার বা সামথিং, তো তখন আমার মনটা খুব খারাপ, আমি খুব মানে ডিপ্রেসড। তখন সে আমাকে বলল যে তুমি যাই করো খুশি থাকো, তুমি বেঁচে থাকো, এটা আমার সবচেয়ে বড় চাওয়া, তুমি বেঁচে থাকলেই আমি খুশি। এই কমেন্টসটা ছিল, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। ওকে, আমরা কিছু কমেন্টস এবং কিছু ইনফরমেশন তো অবশ্যই আমরা যেগুলো কালেক্ট করতেছি সেই তথ্যগুলো পৌঁছে দিচ্ছি। আমি একটা কথা একটু ফাঁকে জানিয়ে রাখি যে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন একযোগে পুরো বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে, সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছি আমাদের কামব্যাক প্রোগ্রামটা যেভাবে আপনারা অ্যাপ্রিশিয়েট করেছেন, যেভাবে ভালোবেসেছেন এবং আমাদের পাশে ছিলেন। অ্যান্ড অফকোর্স আপনাদের এই ভালোবাসা, এই ভরসায় আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকে ভালোবাসার দীক্ষা এই ক্লাসে আমরা
জয়েন করেছে। আমাদের সামনে আছে স্বয়ং গুরুদেব নিজে। গুরুদেব নকশিকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা এবং আদাব, যিনি আমাদেরকে দারুণ দারুণ কিছু শিক্ষা দিচ্ছেন। গুরুদেব, আরেকটা কোয়েশ্চেন আছে আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি তো বলছেন যে বললে বোঝানো যায়, না বললে কেমনে বুঝে নিব। হ্যাঁ, ওকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা কি সত্যি ইম্পর্টেন্ট? অনেকেই আমরা চিন্তা করি যে হ্যাঁ ভালোবাসা একটা সম্পর্ক চলতেছে, যেমন তুমি বললে যে আমার কোনো কথা তোমার মধ্যে ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছে, তুমি অ্যাকনলেজ করলে আমিও বললাম। কিন্তু ছেলেদের সবসময় এরকম একটা টেন্ডেন্সি থাকে যে সম্পর্কটাকে সিলমোহরে নেওয়ার জন্য হয়তো একটা ফিজিক্যাল ইন্টারাকশনটা প্রয়োজন, যেমন আলতো করে হাত ধরা বা হয়তো তার চুলটা একটু ঠিক করে দেওয়া। এগুলো কি মেয়েরা কোনোভাবে খারাপ দৃষ্টিতে দেখে বা এনি চান্স? একটা সীমার মধ্যে থেকে সুন্দরভাবে, মানে জিনিসটাতে সৌন্দর্য থাকতে হবে এবং একটা সার্টেন লিমিটের মধ্যে থাকতে হবে একটা সময়ের আগ পর্যন্ত। বাট এটা তো দোষের কিছু নাই, মানে ধরো তোমার আংটিটা দেখার বাহানে তোমার হাতটা ধরে ফেললাম, ধরো এই এখনো ধরিনি, মানে আমি ডামি মারতেছি, ধরে ফেললাম, এটা তো দোষের কিছু না। না, এটা দোষের কিছু না। কারণ আমার কাছে কেন বলতেছি যে শুধু প্রেম, শুধুই কথা, শুধুই ভালোবাসা, একটা হিউম্যান টাচটা তো খুব ইম্পর্টেন্ট। বডি যে বডির সাথে কথা বলতেছে, ইট ইজ সো ইম্পর্টেন্ট। তো এইটা করলে এটা কি অন্যভাবে নেয়ার কোনো পসিবিলিটি আছে বিগিনিং এ, শুরুতে? না, শুরুতে যেটা বললাম একটা সার্টেন লিমিট তো বটে। আমরা কোনো ভলগার রিলেশনশিপ তো একেবারেই পছন্দ করি না, ওটা একেবারে স্ট্রিক্টলি নহিবিটেড, একদম নো। কিন্তু এই জিনিসটা যদি করে কোনো বয়ফ্রেন্ড বা কোনো গার্লফ্রেন্ডের সাথে বা ভালোবাসার মানুষের সাথে, এটা কি তোমরা খুব নেগেটিভলি নাও কিনা? না, হাত তো ধরাই যেতে পারে এবং রাস্তা পার হওয়ার সময় হাত ধরা কিন্তু মাস্ট। রাস্তা পার হওয়ার সময় যদি হাত ধরে না রাস্তা পার করান আপনার গার্লফ্রেন্ডকে বা ওয়াইফকে, সে কিন্তু অনেক মাইন্ড করবে। আচ্ছা, তাহলে ভালোবাসার মানুষকে যে হাত ধরার বাহানা খুঁজে পাচ্ছে না, যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে লাইভ স্ট্রিমিং আছে, তাড়াতাড়ি বাড়ি থেকে বার হয়ে কোনো একটা রাস্তা পার বাহানাতে একদম। ওকে, ভেরি গুড। আমরা আছি নকশির সাথে, আমরা কথা বলতেছি তার জীবনের কথা এবং তার ভালোবাসার কথা। আমরা আছি কিন্তু ঠিক নারী দিবসের উত্তর 2 দিন পরে, এবং আমরা এমন একজন মানুষকে পোর্ট্রে করার চেষ্টা করতেছি নারী দিবসের এই স্পেশাল প্রোগ্রামে, যে প্রায় সম্পূর্ণ এই কারণে বলতেছি যে মেয়েটি ভালো একটি প্রতিষ্ঠান থেকে নিজের গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছে। সে নিজে এখন মোটামুটি তার নিজের মোটামুটি সলভেন্ট। সে দারুণ একটা পরিশীলিত জীবনযাপন করে এবং দারুণ দেখতে। এটা কি অল্প অল্প করে দেওয়ার কারণ কি? যে ঠোঁটের মাঝখানে যে হাসিটা যখন দাও চারিপাশে তো মুক্তা ধরতে থাকে, এটার ব্যাপারে কি তোমাদের কৃপণতা থাকে যে আমি যদি বেশি ওপেন হই, বেশি ফ্র্যাঙ্ক হই, সেই জিনিসটা হয়তো মানুষ ভালোভাবে দেখবে না? না না, একদম না। ওকে, এনিওয়ে, তুমি তোমার কানের দুল, তোমার লুক, স্পেশালি তোমার আইস, যেটার মধ্যে অসম্ভব রকমের ইন্টেন্সিটি, ক্লোজ আইসটা হয়তো দেখানো হতে পারে, এবং অফকোর্স তোমার ভালোবাসার, তোমার নাকফুলের দিব্যি। আমরা ফিরে আসতেছি 1-2 মিনিটের বিরতিতে, সবাই আমাদের সাথে। দাঁড়িয়ে থেকো না ফাহিম, চলে যাও। অর্থলোভী অন্ধ হয়ে সমাজ আমাদের সম্পর্ককে কখনো মেনে নেবে না। আমাকে ভালোবেসে তুমি আর কতটা নিচে নামবে, কত ছোট হবে, আর কত সস্তা বানাবে নিজেকে। তোমাকে ভালোবেসে আমি আমার জীবনে সব সস্তা করে তুলতে পারি। এত সস্তা, এত সস্তা, এত সস্তা যে 30 পয়সা প্রতি মিনিটে সারা রাত তোমার সাথে কথা বলে কাটিয়ে দিতে পারি, সারা রাত। আম্বার আইটির আইপি ফোন অ্যাপ দিচ্ছে যে কোনো লোকাল নম্বরে 30 পয়সা প্রতি মিনিট, মানে আধা পয়সা প্রতি সেকেন্ড। আর আইপি ফোন টু আইপি ফোন একদম ফ্রি। আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ছবি আর ন্যাশনাল আইডি নাম্বার, ব্যাস পেয়ে যাবেন সংযোগ। তোমাকে দিয়েই হবে। ভালোবাসার মতো দামি কথাটি যেন সস্তায় সেরে ফেলতে পারে। I like it. তোমার হাতেই আমি আমার মেয়েকে তুলে দিই। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ, দামি কথা সস্তায় সারুন। ডাউনলোড করুন এখনই। ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে ঢাকা FM 90.4। আপনারা আছেন ভালোবাসার বাংলাদেশে। আমরা প্রায় সম্পূর্ণ বারবার বলছি একজন নারীর স্বরূপ আমাদের সামনে উপস্থিত, নকশি, যার জীবনের কথা শুনছিলাম। অনেক ফান, অনেক মজা, অনেক মাস্তি। আমরা কিন্তু নর্মালি এমন দেখে অভ্যস্ত যে যখন অনেক কিছু ফানি, অনেক কিছু মজার, দারুণ মাস্তির হয়, আমরা ধরেই নিই যে সব কিছু অনেক ভালো, সব সুরে বাজছে, ওর জীবনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো পেন নাই, কিচ্ছু নাই। আসলে কি তাই? আসলে কি জীবন এত পারফেক্ট হয়? প্রায় সম্পূর্ণ হিসেবে যে মেয়েটিকে পরিচয় করিয়ে দিচ্ছি বারংবার বিভিন্ন দফায়, সেই মেয়েটির গল্প বারবার কেন হোঁচট খাচ্ছে? এই প্রশ্নটা অলরেডি আপনাদের মাঝে এসেছে, কমেন্টস সেকশনে জানিয়েছেন। কারণ যে গল্পটা বলতে সে এসেছে, যে গল্পটার প্রসঙ্গ বারবার সে কভার করছে, গল্প বলতে গিয়ে বারবার সে খেয়ে হারাচ্ছে।
এর একটা বড় কারণ যে মেয়েটি অনেক কিছুর মধ্যে যে জিনিসটি একেবারেই পারে না নিজেকে প্রকাশ করতে। এই যে নিজেকে প্রকাশ করতে না পারার যে সমস্যা ছেলেদের মধ্যে যেমন আছে, মেয়েদের মধ্যেও আছে, এটা কিন্তু কমন একটা প্রবলেম। এই প্রবলেমটার জন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাদেরকে বিভিন্ন সময় অনেক কষ্টের মুখে পড়তে হয়। যে মেয়েটিকে আপনি দেখতেছেন, যে চমৎকার সুন্দর মেয়েটিকে দেখতেছেন, যার নাকফুলের প্রশংসা করছিলাম, তার ফেসিয়াল যে প্রোফাইলিংয়ের কথা বলতেছিলাম, যে ফিচারের কথা বলছিলাম, যে কারণে ক্যামেরাতে এত বেশি সুন্দর দেখাচ্ছে, যে চুলের প্রশংসা করতেছিলাম, যে হাসির কথা বলতেছিলাম, তার সব কিছুর পেছনে যে কষ্টগুলো লুকিয়ে থাকে, সেই কষ্টগুলো বারবারই সে বলতে চাইলেও বলতে পারে না, বারবারই আড়াল হয়। এবং আমার সাথে অফিয়ারে যখন কথা হচ্ছিল, এই মেয়েটির একটাই জিজ্ঞাসা এবং একটাই কোশ্চেন ছিল যে মানুষ নিজের মনের কথা খুলে বলতে পারে, আমি কোনোদিন কারো সামনে কোনোভাবে বলতে পারলাম না যে মানুষটা আমার জীবনের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যাকে আমি আমার জীবনের চাইতে বেশি বাসি, তারাও বুঝাইতে পারলাম না। এটা অনেক বড় রকমের একটা ব্যর্থতা আমার জন্য। এবং আপনার কাছে আজকে আমার আসার উদ্দেশ্য এটা, অন্তত আজকে যদি আমি প্রাণ খুলে কথা বলতে পারি এবং সেই মানুষটিকে ডেডিকেট করে আমার জীবনের কথাগুলো নিয়ে যে হাজির হতে চাই। এই প্রায় সম্পূর্ণ মেয়েটি যে আমাদের সামনে এখন স্ক্রিনে আছে, ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষটি জীবনটাকে শেষ করার সিদ্ধান্ত কিন্তু নিয়ে বসেছিল একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে। এবং সেই ঘটনাটাই হয়তো সে বারবার শেয়ার করতে চাচ্ছিল, বারবার বলতে চাচ্ছিল যে কেন বলতে পারি না, আমি কেন ভিতরের কথা বলতে পারি না। আজকে হয়তো শেষ মুহূর্তে এসে সেই কথাগুলো সে শেয়ার করতে চাচ্ছে, বা সেই কথাগুলো সে বলতে চাচ্ছে। এবং যাকে ঘিরে তার এত ভালোবাসা, এত উন্মাদনা, এত পাগলামি, এত ক্রেজিনেস, সে মানুষটার কাছে ডেডিকেট করতে যাচ্ছে তার এই ভালোবাসা, এই মহব্বতের কথাগুলো, যা কখনোই সে বলেনি। তো সে, আমি আর সময় নেব না, পরিপূর্ণভাবে এখন সমস্ত মাইক্রোফোন তোমার কন্ট্রোলে। একটু শুনতে চাই যে কেন এই যে এত কিছু সঠিক, এত পারফেক্টের মধ্যে এত যে বিষাদের সুর, যে কথাগুলো তুমি নিজে কখনো বলতে পারোনি তোমার ভালোবাসার মানুষটিকে। বলছিলে যে আজকে স্টুডিও থ্রু দিয়ে আমি তাকে সারপ্রাইজ জানাতে চাই যে আমার ভেতরে কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ দুঃখ, কী পরিমাণ দীর্ঘ নিঃশ্বাস মিশে আছে, তাকে হারানোর ভয়টা কত বেশি তীব্র। পৃথিবী থেকে চলে যাওয়ার সময় যে কষ্টটা তোমাকে চরমভাবে ব্যাকুল করেছে, সেই মুহূর্তটা তুমি তাকে এখন জানাতে চাও যে কতক্ষণ ইম্পর্টেন্ট এই মানুষটি তোমার। অবশ্যই আসলে মানুষ কিন্তু মানে পিপল রুইন বিউটিফুল থিংস। যখন আমরা দেখি যে আমাদের আশেপাশের কোনো মানুষ, সবার না, কারো কারো এরকম হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, এবং সেখান থেকেই কিন্তু আমার এই ফোবিয়াটা, কোনো কিছু এক্সপ্রেস না করতে পারা, না করতে চাওয়া, এই ব্যাপারগুলো। তো আমার মানে লাইফটা যখন অনেক ভালো যাচ্ছিল, মানে খুব ভালোবাসা, খুব প্রেমের মধ্যে দিয়ে মানে সবাই দেখছে, এর মধ্যে কিন্তু সবাই যে আমাদের ভালো চায় তা কিন্তু না। অনেক মানুষ এরকম থাকে যে আমাদের অনেক খারাপ চায়, আমাদের সুখগুলো তাদের সহ্য হয় না। তো আমার সাথে এরকম ঘটেছে, এবং সেটা মানে অনেক সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে, এটাকে কনস্পিরেসি বলবো আমি, আমাকে অনেক সূক্ষ্মভাবে ব্রেন ওয়াশ করা হয়েছিল দিনের পর দিন। আমার ভালোবাসার মানুষটার বিপক্ষে আমাকে বোঝানো হয়েছিল, অনেক সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম নাটক সাজানো হয়েছিল। সে যা না তা করে একদম মানে হিন্দি সিরিয়াল কাহিনীগুলো কিভাবে করতে, যেমন স্টার প্লাসে আমরা যেমন একদম স্টার প্লাস ফেল, একটু যদি বুঝাও তাহলে অনেকে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর তখন তো আমি অনেক ছোট ছিলাম, সো আমি আবার এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ, আমি যারা এখন নতুন ভালোবাসছে বা যারা ভালোবাসার মধ্যে আছে, যারা পাশের মানুষটাকে এখনো এক্সপ্লোরিংয়ের মাধ্যমে আছে, আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে কখনো থার্ড পার্সনের কথা শুনে পাশের মানুষটিকে জাজ না করো। এভাবে ক্ষতি হয়। কি হয়েছিল, কি ঘটনাগুলো কি হয়েছিল, মানে খুবই মানে সুচারু এবং সুপরিকল্পিত ভাবে। যেমন দেখা যাচ্ছে যখন আমরা পাশাপাশি আছি, গল্প করছি, বা কোনো রেস্টুরেন্টে আছি, বা টিএসসিতে আছি, ঠিক ওই সময়ই একটা মানে আননোন নাম্বার থেকে SMS আসবে যে হ্যাঁ মানে জান বা এই টাইপের কিছু লেখা, সামথিং লাইক দ্যাট, যে ও ইনভলভড কারোর সাথে, এরকম তার ফোনে SMS আসবে। বা ধরেন আমরা কোথাও গেছি, ওই সময় একটা কল আসবে, হ্যাঁ তোমার না ওইখানে আসার কথা, মেয়ে কণ্ঠ। পরে ওই নাম্বারগুলো যখন প্রথম তো বুঝতাম না, কারণ এত সুচারু, এত মানে কি তোমার মধ্যে সন্দেহ তো শুরু হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, যে আসলে তোমার ভালোবাসা মানুষ মানে কারোর সাথে সম্পর্কে জড়িত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এত সুন্দরভাবে জিনিসগুলো। আরো ঘটনা বলো তো, যেটা সাধারণত আমাদের ব্যক্তি জীবনে হয়, হয়তো মানুষ বুঝতে পারবে। আর কি করতো, আর কি ধরনের ঘটনাগুলো ঘটতো? আর
যেমন মানে আরো অনেক অনেক হেনিয়াসলি মানে জিনিসগুলো সাজানো হতো আর কি, মানে কি বলবো যে আসলে অত কিছু বলতে গেলে আমি মনে হয় নিজের আবেগকে ধরে রাখতে পারবো না, আমার কান্না চলে আসবে। তো এই ব্যাপারগুলো যখন একদিন না 2 দিন না দিনের পর দিন গল্প, এবং হ্যাঁ আরো কথা, হ্যাঁ দেখলাম তো অমুককে অমুক জায়গায় দেখলাম তো, এবং এই কাজগুলো কিন্তু খুব বেশি দূরের মানুষজন করে না, যারা আমাদের আশেপাশে থাকে তাদের মধ্যেই দেখা যায় যে 2-1জন কালপ্রিট কিন্তু থাকে, এবং যাদেরকে আমরা বিশ্বাস করি তাদের মধ্যে থেকেই কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। তো এরকম হতে হতে মানে আমিও তো মানুষ, হ্যাঁ আমি রাগ করতাম, ওর কাছে কমপ্লেন করতাম, ও আবার জিনিসটা সলভ করতো, আবার এরকম হতো, এরকম হতে হতে মানে এর সাথে আরও অনেক হচ্ছে কমপ্লেক্সিটি যুক্ত হলো। আর এই কমপ্লেক্সিটিগুলো আরও করার চান্সটা পেত যারা আর কি এসব করতো, আমি তাদের নামও নিতে চাই না, তাদের কথা মনেও করতে চাই না, কিন্তু শুধুমাত্র আমার অডিয়েন্সকে বোঝানোর স্বার্থে যে তৃতীয় মানে থার্ড পারসন কারোর কথা যাতে কখনো এই রিলেশনের মধ্যে গুরুত্ব না দেওয়া হয়। আমার একটা অসুখ ছিল, হ্যাঁ খুবই রেয়ার একটা অসুখ। তো এই অসুখটার কথা যখন মানে আমার আত্মীয় স্বজন বা আমরা সবাই জানলাম, তখন আমাকে আরও বেশি করে মানে ব্রেন ওয়াশ করার মানে চিন্তা বা প্ল্যান অনেকে শুরু করলো যে তোমার তো এই অসুখটা তোমাকে তো এমনিতেও হয়তো বা ছেড়ে যাবে একদিন তোমার ভালোবাসার মানুষটা, সেই জন্য হয়তো সে অন্য কারোর প্রতি ইনভলভ হওয়ার চেষ্টা করছে, এইভাবে নাটকগুলো সাজানো হতো। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে ওই মানে থার্ড পারসনগুলোর কথা শুনে আমি শুধু লাইফে কষ্ট পেয়েছি বিনা কারণে, আমার ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়েছি বিনা কারণে, ঝগড়াঝাটি করে জীবনের মূল্যবান সময়গুলো হারিয়ে ফেলেছি বিনা কারণে। আমার জীবনটা আরও অনেক বেশি সুন্দর হতো, আরও অনেক ভালো ভালো কিছু স্মৃতি আমার থাকতো যদি আমি কোনো তৃতীয় ব্যক্তির বা ব্যক্তিদের কথা শুনে যদি আমার ডিসিশনগুলো না নিতাম, যদি আমি শুধুমাত্র আমার মনের কথা শুনতাম। একদম মানে একদিন এরকম হয়েছে যে আমি ভেরি সরি টু সে আমি সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিলাম, এবং তখন আমি ঢাকায় ছিলাম আর ও ছিল ঢাকার বাইরে। তো আমার বাসায় তখন ওই সময় কেউ ছিল না, আমি ছিলাম শুধু, বাসায় আর কোনো ফ্যামিলি মেম্বাররা ছিল না। ওই সময় একটা পর্যায়ে কথা বলতে বলতে আমি মানে ফোনটা কাট করে দিলাম যে না আমি আর মানে দুনিয়াতেই থাকবো না এরকম। তখন ও হচ্ছে আমার বাসার দারোয়ানকে ফোন করে মানে বললো যে মানে তোমার যা বকশিস লাগে আমি ইয়ে করে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি বিকাশে, তুমি এনি হাউ অ্যাট এনি কস্ট তালা চাবিওয়ালা নিয়ে আসো, এনে বাসার গেট খুলে ওকে রেস্কিউ করো। মানে এরকম মানে ও দূরে থেকেও আমার কি পরিমাণ পাশে ছিল। আমি তো ঘরের মধ্যে একদম মানে চুপচাপ ডিপ্রেসড সমস্ত কিছু, সমস্ত কমপ্লেক্সিটি নিয়ে। তারপরে আমার দারোয়ান চাচা যিনি ছিলেন উনি গেটটা খুললেন, তালা চাবিওয়ালা এনে আমাকে কথা বলে দিলেন ফোনে, আর ততক্ষণে ও রওনাও হয়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। তো এরকমভাবে মানে অসংখ্যবার ও আমার মানে পাশে থেকেছে, আমার জীবন বাঁচিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তো এখন এসে মানে দিনের শেষে যখন ভাবি যে যেই মানুষটা আমাকে এত ভালোবেসে গেল তাকে আমি কত কষ্ট দিয়েছি, এজন্য আমি নিজে অনেক অপরাধী, কারণ আমি অন্য মানুষগুলোর কথা শুনতাম, অন্য মানুষদের জাজমেন্টে। তুমি চাইলে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারো। তুমি মনে হয় কোনোদিন তোমার ভালোবাসা মানুষকে কথাগুলো সরাসরি বলো না। আমি তোমার সম্বন্ধে যতটুকু জানি যে কখনোই নিজেকে প্রকাশ করো না। হ্যাঁ, এটা আমার অনেক অনেক বড় একটা দোষ। তুমি বলতে পারো কিন্তু আজকে তাকে ঘিরে তোমার যা কাজ করে সব বলতে পারো, এটা হয়তো তোমার জীবনে একটা দারুণ আর্কাইভ বা দারুণ একটা বায়োগ্রাফি হয়ে থাকবে, বলতে পারো। আমি ওকে একটা কথাই বলেছিলাম একদিন, সেই কথাটা আমি আবার বলবো যে আমি চোখ খুলে, মানুষের তো দুবার জন্ম হয়, একবার মা বাবার দ্বারা আরেকবার জ্ঞানের দ্বারা নতুন করে। তো আমার এই জন্যই মানুষকে বলা হয় দ্বিজ। তো আমার দ্বিতীয় জন্মের পরে আমি চোখ খুলেই ওকেই দেখেছিলাম, আমি সারাটা জীবন চোখ খুলে ওকেই দেখতে চাই চোখের সামনে। এর থেকে বেশি কোনো বলার ভাষা হয়তো আমার জানা নেই।
তোমার ওই জিনিসগুলোর জন্য কি রিগ্রেট হয় যে তোমার মাতৃত্বের ব্লেম, এর চাইতে বড় ব্লেম তো হতে পারে না? ওদেরকে কি ক্ষমা করা সম্ভব তোমার পক্ষে? নিঃসন্দেহে তোমার আশপাশের মানুষ। হ্যাঁ, মাতৃত্বের ব্লেম এত বড় ব্লেম, এত বড় ব্লেম, এবং সেটাকে ঘিরে আত্মহত্যার মতো এত বড় একটা সিদ্ধান্ত তুমি নিয়েছিলে। তো ওই মুহূর্তটার কথা কি মনে পড়ে যখন সুইসাইডের সিদ্ধান্ত নিচ্ছিলে? তখন তোমার ভিতরে, মনের ভিতরে কি ধরনের ফ্ল্যাশব্যাকে কাজ? তুমি তো ডিসাইডেড ছিলে পৃথিবী থেকে চলে যাবে, তখন কি ভেতরে কাজ করতেছিল শেষ মুহূর্তটাতে? যদি তালা না খুলতো, যদি সে না আসতো, আল্লাহ না জানে ভালো যে কিছু একটা ঘটে যেত, ওই ছেলেটাও বাঁচতো না। এত ভালোবাসে ছেলেটা, ওয়ারাজ একান্তই বিনা কারণে সে ছেলেটা নিজেকে ক্ষমা করতে পারতো না যে ছেলেটাতে তুমি ভালোবাসো। তো তোমার ফ্ল্যাশব্যাক কেমন? তোমার বোনের ভিতরে কি চলতেছিল এই মুহূর্তটা? মনের ভিতর চলছিল যে ওয়াই মি, আমার কেন এত অসুখ হতে হবে, আমার কেন, মানে আমার লাইফে কেন নেগেটিভ পার্সনগুলো আসবে। ওয়ারাজ নেগেটিভ পার্সনের সংখ্যা কিন্তু আমাদের লাইফে খুব কম থাকে, কিন্তু যেই 2-3 জন বা 1-2 জন থাকে তারাই কিন্তু এনাফ থাকে লাইফটাকে হেল করার জন্য। এই সমস্ত কিছু মিলে এই যে পৃথিবী থেকে তুমি তো ডিসাইডেড ছিল, ওটা যদি না হতো তাহলে তো তুমি যে কোনো একটা অঘটন হয়তো ঘটায় ফেলতে হয়তো বা। তো তখন তার কোন কোন মুহূর্তগুলোর কথা বেশি করে মনে পড়তেছিল? জাস্ট বিফোর ইউ লিভ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী ছেড়ে চলে যাবো, মানে আমার নিজেকে এটাই মনে হতো যে মানে আমি এত ভালো, মানুষ ভালোবাসা পায় না, মানুষ খোঁজে, মানুষের মধ্যে কিন্তু হাহাকার একটা সত্যিকারের ভালোবাসার জন্য। সেখানে আমি একটা ভালোবাসা পেলাম, কিন্তু ভালোবাসাটা পেয়েও আমি জিনিসটা এনজয় করতে পারলাম না। মানে আমি এত হতভাগা, আমার এটা মনে হচ্ছিল তখন ওই সময়টাতে। আর কোন কোন মোমেন্টামের কথা বেশি মনে হচ্ছিল? এরকম কোনো কিছু, এমন কিছু কি মনে হচ্ছিল যেটা তোমাকে খুব বেশি খোকলা করে দিচ্ছিল ভেতরে ভেতরে, বেশি কষ্টের উদ্রেক করতেছিল এমন কিছু? পুরো সিচুয়েশনটা মিলে অনেক ক্লামজিনেস কাজ করছিল আমার মধ্যে, যে আমার প্রতি তার কেয়ার, তার সমস্ত কিছু ছোট ছোট জিনিস। মানে মানুষ যখন হাঁটে, হ্যাঁ, হাঁটার পরে মানুষ যখন তৃষ্ণার্ত থাকে, মানুষ কিন্তু পানির বোতলটা খুলে নিজে আগে নিজের গলায় কিন্তু দেয়, কিন্তু সে এমন একটা মানুষ, আমরা যখন হেঁটে অনেক ক্লান্ত হই, সে পানির কর্কটা খুলে আগে আমাকে দেয়, নিজে অনেক তৃষ্ণার্ত। এরকম একটা মানুষকে পেয়েও আমি পুরো সময়টা মানে আনন্দটা নিতে পারিনি এই কমপ্লেক্সিটিগুলোর জন্য, এবং নিজের হয়তো বা সহজ সরলতা বলবো নাকি অন্ধভাবে অন্যদেরকে বিশ্বাস করা বলবো, মানে এই ভুলগুলোর কারণে। সো আমি সবসময় এটাই বলি সবাইকে যে পিপল রুইন বিউটিফুল থিংস। যদি সত্যিকারের ভালোবাসা কেউ পায় তাহলে সেটা আমার মনে হয় সুপ্ত করে রাখা উচিত ভালোবাসার মানুষটার সাথে মধ্যেই। মানে সবাইকে বলা, আজকালকার আমরা যেটা দেখি যে ফেসবুকে দেয়া, মানে শো অফ করা, কিন্তু তুমি তো নিজেই বলো, দরকার নেই, তুমি তো নিজেই তো কখনো প্রকাশ করো না। না, সেটা তো হচ্ছে এই অনেক অনেক ঘটনার পরে। স্রষ্টা কিন্তু ডিরেকশন দিয়েছেন তার বান্দাকে যে তোমার ভালো কাজের জন্য পরস্পর পরস্পরকে প্রেজ করো, কারণ আমাদের ধর্মগ্রন্থ তো একটা পরিপূর্ণ জীবন বিধান, ওখানে কিন্তু ডিরেকশন দেওয়া আছে রীতিমতো, ভালো কিছুর জন্য প্রেজ করো, ধন্যবাদ দাও, তার প্রশংসা করো। তো তুমি নিজে তো এক্সপ্রেস করো না যে কি পরিমাণ এক বুক ভালোবাসা নিয়ে ছেলেটার জন্য তুমি দিনের পর দিন পার করতেছো। তারও তো জানতে শুনতে মন চায়। হ্যাঁ, ও জানে, ও মানে আমি না বললে ও তো জানে, এবং ও তো মানে আছেই আমার, ওই জন্য হয়তো বা আমার ওই ইয়েটা মানে ওই তাড়া বা তাগাদাটা নেই। কিন্তু এটা উচিত না, ভালোবাসা অবশ্যই এক্সপ্রেশন থাকা উচিত। বলো যদি কিছু বলতে চাও, একদম সব আমরা সাক্ষী হয়ে থাকি একদম অনুষ্ঠানের শেষের দিকে, একদম মেনশন করে সেই ভালোবাসার মানুষকে মেনশন করে যদি কিছু বলতে চাও। মেনশন করে ওই যে আমার একটা সমস্যা, আমি এক্সপ্রেস করতে পারি না, কিন্তু জানোই অলরেডি যে আমি তোমাকে ভালোবাসি এবং বাসবো সারা জীবন সব সময়। এই তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি। ইনফ্যাক্ট আমরা আজকের এই গেস্টকে সিলেক্ট করার একটাই কারণ, সেটি হচ্ছে যে ওর সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে নিজেকে প্রকাশ করতে না পারা, সব কিছু থেকে নিজেকে সবসময় আড়াল করে রাখা। এবং আপনারা যে ফান মজা মুহূর্ত যা দেখতেছিলেন, এই এতটুকু যে বলতেছে, এতটুকু বলার মানুষ কিন্তু সে না। এখন প্রশ্ন থাকতে পারে যে গল্প বলার অনুষ্ঠানে এত কম বলতে পারা মানুষ কেন আমরা গেস্ট হিসেবে সিলেক্ট করলাম? কারণ এটাও একটা সৌন্দর্য। সব আছে পৃথিবীতে, শুধুমাত্র নকশি নাই, সে কারণে কিন্তু গোটা প্রকৃতি এবং পৃথিবীটা অসম্পূর্ণ হয়ে যেত। এরকম এই নকশির মতো অনেক ছেলে অনেক মেয়ে আমাদের আশপাশে আছেন যারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না। জরুরি না যত সুন্দর করে সবাইকে কথা বলতে জানতে হবে,
এরাও আমাদের অনেক বড় একটি পার্ট, যারা নিজেদেরকে প্রকাশ তো করতে পারে না, ভেতরে ভেতরে বারবার চুরমার হয়, বারবার উঠে দাঁড়ায়, আবার নতুন করে স্বপ্ন দেখে, আবার অনেক নতুন করে ভালোবাসে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে শুধু একটা জিনিসই জানতে চাইবো যে দেখুন, এত কিছুকে পেছনে রেখে যেভাবে খুব চমৎকারভাবে যত্ন করে মেয়েটি নিজেকে তৈরি করেছে, নিজেকে নিজের স্বপ্নের সাথে বড় হচ্ছে এবং ভালোবাসার মানুষকে আগলে রেখেছে, সে কিন্তু এত কষ্টকে পাশে রেখে সবসময় নিজেকে হাস্যোজ্জ্বল রাখার চেষ্টা করেছে, যেটা যতক্ষণ পর্যন্ত ওই কষ্টের স্টোরিতে আমরা না যেতে পেরেছি তখন পর্যন্ত কিন্তু আমরা বুঝতেও পারিনি যে ওর ভেতরে দীর্ঘ নিঃশ্বাসটা এত বেশি গাঢ়। সো আমরা শেষ কোয়েশ্চেনটা রাখবো একটা নারী দিবসকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই প্রোগ্রাম। নারী দিবসে প্রায় সম্পূর্ণ এরকম একজন মানুষ থাকা উচিত যে অদ্ভুত সুন্দর দেখতে। নারী দিবসের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা হচ্ছে আপনাকে, যে চমৎকার গান করে। আমরা অবশ্যই আরও একটা গান তার কাছে থেকে শুনবো, যে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মতো প্রথিতযশা একটা ইউনিভার্সিটি থেকে নিজের মাস্টার্স কমপ্লিট করেছে, যে আরও অনেক অনেক গুণ সম্পন্না, এবং সেই সাথে সবচেয়ে বড় যেটি ব্যাপার, সে নিজেকে নিজের মতো করে তার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে। লাস্ট কোয়েশ্চেন, নিজের মাতৃত্ব চ্যালেঞ্জ হওয়ার মতো নারী সত্তাতে আর কিছু হতে পারে না, সেটাই যখন কোয়েশ্চেনের মধ্যে চলে আসছে বা আসছে, নিজেকে সান্ত্বনা দাও কিভাবে? নিজে তো কাউকে কখনোই নিজেকে প্রকাশ করো না, যেটা তোমার সবচেয়ে বড় প্রবলেম। কেমনে সান্ত্বনা দাও নিজেকে? তোমার ওই অসুখের জন্য বা ওইটার দোহাই দিয়ে মানুষ যখন তোমার মাতৃত্বকে চ্যালেঞ্জ করেছে যে এই মেয়েটির পক্ষে সব সম্ভব, ওভারসিটির গ্র্যাজুয়েশন হবে, মাস্টার্স হবে, রাজনীতিতে বড় কাজ করবে, অমুক করবে, সমুক করবে, গানে বিখ্যাত হবে, কিন্তু নারীর পরিপূর্ণতা হচ্ছে তার মাতৃত্বে, তার মা হওয়া হবে না। এই বিষয়টার সাথে নিজেকে কিভাবে যুদ্ধ করেছো? এই বিষয়টার সাথে নিজেকে কিভাবে ওই জিনিসটা যখন প্রথম জানলাম, তখন তো এটা মানে কি বলবো, যে মানে চিন্তারও বাইরের একটা ভয়াবহ কষ্টের ব্যাপার, ভয়াবহ প্যানিক অ্যাটাকের মতো একটা ব্যাপার ছিল। এবং তোমার অনাগত সন্তানকে তোমাকে মাঝে মাঝে হাতছানি দিত, মা তোমার কাছে আসতে পারবে না। এক্স্যাক্টলি এরকম হয়তো হতো না, কিন্তু মানে নিজের কাছে মানে অনেক বেশি খারাপ লাগা, এবং আমার টোটালি আইসোলেটেড একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গিয়েছিল, যেটা নিজের মধ্যে নিজের, মানে আমি একদম নিজে নিজে কথা বলতাম। নারীর পরিপূর্ণতা তার সন্তানই, যে সন্তান তোমার হাত ধরে আসবে না পৃথিবীতে, এটা কি পরিমাণ ভেতরে পড়ায়? এটা খুব ভয়ঙ্কর একটা মানে ব্যাপার দাঁড়াতো, মানে আজ থেকে আরো 3 বছর আগেও। তো তারপরে লাস্ট 1.5 ইয়ার বা 2 ইয়ার্স ধরে মানে জিনিসটা আল্লাহর রহমতে মানে ডেভেলপমেন্টের দিকে। টাফ থিং, একটা নারী অসম্পূর্ণ হয়ে যায়, যে তাকে মা বলে কেউ ডাকবে না। মানে ওই সময়টা তো ভীষণ ইনসিকিউরিটি, ভীষণ কষ্ট, মানে এই কষ্টটা না কাউকে বোঝানোর মতো না। এবং আমার মনে হয় এই কষ্টগুলো ঢাকার জন্যই, নিজেকে নিজের কাছ থেকে ভুলিয়ে রাখার জন্য আমি আরো অনেক বেশি অ্যাক্টিভ থাকতাম, আমি জানি না, হয়তোবা অনেক বেশি খুশি থাকার চেষ্টা করতাম। দাঁড়া দাঁড়া কি বাচ্চাদেরকে দেখতে, ছোট বাচ্চাদের না ওরকম পালিয়ে বেড়াতে, না 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 ওরকম না, আমি এই থটটা আমার মাথায় আসতে দিতাম না, জাস্ট পালিয়ে বেড়াতে একদম, মানে নিজেকে ভীষণ রকমের বিজি করে রাখতাম, ভীষণ রকমের। তুমি তো মা এবং সন্তানের যে সাংঘর্ষিক ব্যাপারটা তো কাছ থেকে অনুভব করেছো, তাহলে যে মা হতে না পারার মেসেজটা কত বেশি একটা নারীকে কষ্ট দিতে পারে। হ্যাঁ, এটা তো খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং মানে কি বলবো, যে এবং মানে এখন আমি হয়তোবা আল্লাহর রহমতে জিনিস থেকে রিকভার করে গেছি, সেই জন্য রিসেন্টলি আমি এই কথাটা বলতে পারছি। কিন্তু যখন আমি আসলে এই ব্যাপারটার মধ্যে ছিলাম, সেটা যখন তুমি জানতে, হ্যাঁ, যখন আমার সুস্থতাটা আসেনি, তখন তো এই কথাটা মনে হলে আমার গলাটা বন্ধ হয়ে আসতো, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তো, কিন্তু আমি কখনো কারোর সাথে শেয়ার করতে পারতাম না। আমি নিজেই হচ্ছে নিজের দুঃখগুলো শেয়ার করতাম। সুশান্ত রাজপুতের আলাপ খুব বেশি করে আসছে নেটিজেনদের মধ্যে, জানো তো? উদ্দেশ্য কিন্তু একটাই, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সে মানুষ কিন্তু হঠাৎ করে নিজেকে শেষ করে দেয়, যে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না। তুমি সুশান্ত রাজপুত যেটা, এবং এরকম ধরনের অনেক ক্যারেক্টারিস্টিক্স যারা মানুষকে কষ্টের কথা বলতে পারে, এক্সপ্রেশন দিতে পারে। হ্যাঁ, এবং সুশান্ত সিং রাজপুতকে ডেডিকেট করে আমার নিজের কিন্তু একটা মৌলিক গান আছে, ওই গানটা আমরা শুনবো তোমার কাছে। অনুষ্ঠান একদম শেষের দিকে যাচ্ছি, বাট এটা সত্যি, এইটা
এটা না আসলে বলার কিছু নাই যে একটা মেয়ের জন্য কতটুকু কষ্টের যে সে আর মা হতে পারবে না, এবং কেউ যদি এটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এবং সেটাকে মানে কেন্দ্রবিন্দু করে আরো তাকে কষ্ট দেয়া এবং দুই পক্ষকে আলাদা করে দেয়, হ্যাঁ, ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নেওয়া। এবং আমরা দেখি যেহেতু নারী দিবসের আমাদের এই প্রোগ্রামটা, নারীর প্রতি নারীর সহিংসতা কমাতে হবে, নারীর প্রতি নারীর শ্রদ্ধাশীল হতে হবে অনেক বেশি। আমরা হয়তোবা কথাটা একটু অড শোনাচ্ছে, বাট আমি নন কনভেনশনাল ওয়েতে বলি, আমরা কিন্তু নারীরা কিন্তু নারীদেরকে অনেক বেশি কষ্ট দিই অনেকাংশে। আমি বলছি না যে পুরুষ হয়তোবা মানে এক একজনের পার্সোনাল ভূমিকা হয়তো নারীর ক্ষেত্রে নারীরাই করে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটাতে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। অনুষ্ঠান শেষের দিকে একদম শেষ প্রান্তে আমরা নারী দিবসের আরেক দফায় শুভেচ্ছা জানাচ্ছি। যদিও 8ই মার্চ নারী দিবস ছিল, আমরা 11 মার্চ এই প্রোগ্রামটা করতেছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকের এই মেয়েটি আমাদের জন্য স্পেশাল। ইনফ্যাক্ট আমি এটা একদম প্ল্যান করে তাকে নিয়ে আসা, তার পিছনে কারণ হচ্ছে যে সে শিক্ষা দীক্ষায় তার কোয়ালিটিতে সব কিছু মিলিয়ে সে প্রায় পরিপূর্ণ একজন মেয়ে। নিজের দুইটা কারণে নিয়ে আসা। ফার্স্ট কারণ হচ্ছে যে এক্সপ্রেস করতে পারে না, নিজের কথা বলতে পারে না, নিজের কথা প্রকাশ করতে পারে না, নিজের কথা তুলে ধরতে পারে না। আর যেখানে সব মানুষ নিজেকে প্রকাশ করতে ব্যস্ত, এরা হচ্ছে একটু অন্যরকম। এরকম ছেলেও আছে, মেয়েও আছে। এদেরকে নিয়ে ভয় একটাই যে নিজের মধ্যে কষ্ট পাকিয়ে দলা পাকিয়ে কখনো এটা মৃত্যুর দুয়ারে তাদেরকে ঠেলে দেয়। সো এই মানুষগুলোকে বলতে জানতে হবে, অন্তত কাছের কাউকে বলুক, কারোর সাথে শেয়ার করুক তার কষ্টের কথা। আপনারা তো জানলেন শেষের দিকে এসে যে কি পরিমাণ কষ্ট সে বুকে চাপা করে রেখেছে, যেখানে তার এত ভালোবাসা মানুষটাকে হাতছাড়া করতে বসেছিল। কষ্টের মাত্রা এত সুতীব্র ছিল, নিজের জীবনটাকে শেষ করতে বসেছিল। এর চাইতে একটা নারীর জন্য কতখানি কষ্টের হতে পারে যে সে কখনো মা হতে পারবে না, এরকম একটা বাস্তবতার সামনে চোখে আঙ্গুল দিয়ে কিছু মানুষ তাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারপরে কিন্তু সে তাকে দেখে আপনারা দেখবেন অনুষ্ঠানের প্রথম ভাগে সে নিজেকে হাস্যজ্জ্বলভাবেই নিজেকে সবসময় প্রেজেন্ট করতে পছন্দ করে। এবং আমিও আজকে এই প্রথম আমার প্রথার বাইরে গিয়ে গুরু এতেশামের জায়গা থেকে নিজেকে অনেক ফান করার, তার সাথে অনেক মজা করার চেষ্টা করেছি। উদ্দেশ্য ছিল একটাই, লিসেনাররা কতটুকু মজা পেয়েছে বা বিরক্ত হয়েছে আই ডোন্ট নো, বাট অ্যাটলিস্ট সে স্বাভাবিক থাকুক। অ্যাটলিস্ট এই 1-1.5 ঘন্টাতে বুঝুক যে একজন মানুষ আছে যার নাম এতেশাম, সে তার বন্ধু হয়, খুব ভালো একজন বন্ধু, যে তাকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে এবং অনেক অনেক সম্মান করে। আর 10টা মানুষের মতো আমিও তাকে অনেক বেশি কেয়ার করি। বন্ধুর মতো মনে হয়েছে তো গ্লাস দিয়ে? অবশ্যই। আর শিওর? ইয়া 100%। তাহলে কি মনে হচ্ছে যে এই বন্ধুকে যে কোনো কষ্টের কথা বলা যায়? অবশ্যই। এরকম একটা বন্ধু আমার নকশির জন্য থাকুক, যাকে সব প্রাণ খুলে বলবে, যাতে করে নকশির ভেতরে কষ্টগুলো ওরকম দলা না পাকিয়ে যায়, সে যেন ভবিষ্যতে আর কোনোদিন নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত না নেয়। ওকে? এবং আমরা চাই নকশির হাত ধরে আসুক পৃথিবীতে দারুণ এক সন্তান, কারণ মা সন্তানের কি চমৎকার কেমিস্ট্রি, যে যেন প্রায়শই গল্পটা বলি আমি, যে আগামীকাল যে শিশুটি জন্ম নিবে সে যদি স্রষ্টাকে হঠাৎ প্রশ্ন করে বসে যে স্রষ্টা পৃথিবীতে এত কষ্ট, এত দুঃখ, খাবো কি, হাঁটবো কিভাবে, চলবো কিভাবে, মানুষে মানুষে এত হানাহানি, স্রষ্টা হয়তো কানে কানে থেকে বলবে যে তুমি যাও, একজন অ্যাঞ্জেল আছে যে তোমাকে সাহায্য করবে। শিশুটি যখন জানতে চাইবে সে অ্যাঞ্জেলের নাম কি, স্রষ্টা তাকে শিখিয়ে দেবেন তিনি তোমার মা। সে চাইতে বেশি ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে না একটা নারীত্বের জন্য। তো পৃথিবীতে সমস্ত নারীত্ব প্রমাণ পাক, পরিপূর্ণতা পাক সন্তানের হাত ধরে। আর অফকোর্স তার কোল জোড়ে আসুক দারুণ এক সন্তান, তাদেরকে নিয়ে আমরা সেকেন্ড পার্ট করবো। আমার মনে হয় সেদিন খুব এক্সপ্রেসিভ দেখাবেন, নকশিকে প্রাণ খুলে কথা বলবে তার বন্ধু এতেশামের সাথে, রাইট? ওকে, বিদায়ের শেষ মুহূর্তে আমরা গানটা শুনতে শুনতে বিদায় নেবো। তার আগে আমি অফিসিয়ালি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয়ে শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। যাচ্ছি নকশির মৌলিক গান সুশান্ত সিং রাজপুতকে ঘিরে, রাইট? শুনি। গানটি লিখেছেন FI চৌধুরী আর সুর করেছেন ইন্ডিয়ার লিঙ্কন রয় চৌধুরী। আমি গানে চলে যাচ্ছি। গানের কনসেপ্টটা ছিল আমার, তবে গানের গীতিকারকে আমি স্পেশাল থ্যাঙ্কস দেব আমার কনসেপ্টটাকে গানের মাধ্যমে খুব চমৎকারভাবে তুলে ধরার জন্য। আর লিঙ্কন রয় চৌধুরীর চমৎকার সুর ও সঙ্গীত তো আছে, তার সাথে আমি গানে যাচ্ছি। সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম, মৃত্যুর পরেও আত্মমর্যাদার সংগ্রাম। সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম, মৃত্যুর পরেও আত্মমর্যাদার সংগ্রাম।
খুন করে প্রতারক মানুষ, ফাঁদে আত্মহত্যার গল্প ফানুষ, চাষির রাজত্ব পৃথিবী জুড়ে, বলিউড কুড়ে কুড়ে খায়, বিবেক জাগ্রত হোক, গুণীদের সম্মান দাও, নিঃশ্বাসে বিষ আর না 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 ছড়া, বিবেক জাগ্রত হোক। সুশান্ত সিং তুমি নির্দোষ, প্রতিভাই তোমার শত্রু, নম্রতা তোমার কাল, শিক্ষা করুণ অশ্রু, পেল না রক্ষা তোমার অসীম বীরত্বের এই ঢাল, চাষির রাজত্ব পৃথিবী জুড়ে, বলিউড করে করে খায়। ধন্যবাদ সবাইকে। আমার গানগুলো পাবেন আমার ইউটিউব চ্যানেলে নকশি অফিসিয়াল। আপনারা সবাই অবশ্যই ভিজিট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। নকশি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সবাই ওখানে সাবস্ক্রাইব করবেন এবং ভিজিট করুন। অফকোর্স আমাদের এই পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন। ভালোবাসা বাংলাদেশ, ঢাকা FM 90.4। আগামী সপ্তাহে রাত 11টায় আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।